ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্বের তৃতীয় ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আগের দুইটা ক্লাস অবশ্যই সবাই করছো। আমরা আগের ক্লাসটাতে ঢাল সম্পর্কে আলোচনা করছিলাম এবং লাস্টে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। বলছিলাম যে তোমরা একটা বক্ররেখা y = x³ এই সমীকরণের x = 2 পয়েন্টে ঢালটা বের করবা। আমরা সরল রেখার ঢাল কিন্তু বের করছিলাম। সরল রেখার ঢাল প্রত্যেকটা পয়েন্টে সমান। সরল রেখার ঢাল কনস্ট্যান্ট। সরল রেখার ঢাল অনেকগুলো উপায় আমরা বের করছিলাম, কোনো ঝামেলা হয় নাই। কিন্তু বক্ররেখার ঢাল বের করতে গিয়ে ঝামেলা আছে। কেন ঝামেলা আছে? কারণ বক্ররেখার ঢাল প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সমান হয় না, এক এক পয়েন্টে এক এক রকম হয়। এই কারণে আমি তোমাকে নির্দিষ্ট করে বলে দিয়েছিলাম যে তুমি y = x³ এর x = 2 পয়েন্টে ঢালটা একটু বের করবা। তো যারা ট্রাই করছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা ট্রাই করো নাই তারা এখন থেকে একটু ট্রাই করার চেষ্টা করবা। দেখো, টিচারের ভরসায় বসে থাকলে নিজে কিন্তু বেশি দূর আগানো যায় না। তোমার কাজ হবে তুমি আগাইতে চাও, এইটা আগে মন স্থির করা যে আমি তো আগাইতে চাই। তাহলে তুমি আগাইতে চাও, এই ইফোর্টটা আমাকে দেখাইতে হবে। তো এই কারণে আমি তোমাকে যা করতে বলবো, যেটুকু হোমওয়ার্ক দিব, যেটুকু নিয়ে চিন্তা করতে বলবো, তুমি অবশ্যই এটা করবা। তাহলে দেখবা ম্যাথ, ফিজিক্স এগুলো পড়ে মজা পাবা। নিজে হাঁটতে না চাইলে কিন্তু হাঁটা শেখা যায় না। নিজের চাওয়াটা, নিজে আমি শিখতে চাই, আমি নিজে ট্রাই করি, এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। টিচার কিন্তু ভালো টিচার তোমাকে অনেক দূর নিতে পারবে না যদি না তোমার নিজের ইফোর্ট বা চেষ্টাটা থাকে। এই কারণে সবসময় নিজে চিন্তা ভাবনা করবা। একটা জিনিস নিয়ে যখন তুমি আগে নিজে চিন্তা ভাবনা করবা, দেন টিচার যখন তোমাকে ওই টপিকটা বুঝাবে, তোমার দেখবা এত শান্তি লাগবে, এত তুমি মজা পাবা এবং ওই টপিকটা এত সুন্দরভাবে বুঝে তোমার মাথার মধ্যে সেভ হয়ে থাকবে, তুমি কল্পনাই করতে পারবে না। বুঝছো? তো নিজের চিন্তা করাটা বা নিজের ইফোর্ট দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো আমরা শুরু করি। আমরা আজকের ক্লাসে বক্ররেখার ঢাল বের করব বা ক্যালকুলাসের বেসিক আলোচনা আমরা শুরু করব। তো তার আগে আমরা একটা জিনিস একটু দেখতে চাই। আমাদের অনেকের এই ব্যাপারটা নিয়ে খুবই কনফিউশন। সেটা হচ্ছে অসীম, অসংজ্ঞায়িত এবং অনির্ণ। এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্য কি? অসীম ইনফিনিটি, অসংজ্ঞায়িত আনডিফাইন্ড এবং অনির্ণ ইনডিটারমিনেট। এই তিনটার মধ্যে কি পার্থক্য আছে? আমরা একটার সাথে আরেকটাকে জড়াই ফেলি। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? অসীম না অসংজ্ঞায়িত? এই যে দেখো, অনেকে কনফিউশনে পড়ে গেছে। আমরা যারা 1 নম্বর ক্লাসটা করছি, তারা ওখানে একটা ফ্যালাসি দেখছিলাম যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা আসলে বৈধ না। 0 দিয়ে ভাগ করা অসংজ্ঞায়িত। অসীম না কিন্তু, অসংজ্ঞায়িত। তো এই যে কেন অসংজ্ঞায়িত, কেন অসীম নয়, এই ব্যাপারগুলো আমরা আগে একটু দেখব। দেন অসংজ্ঞায়িত আর অনির্ণ এই পার্থক্যটা বুঝবো। এই পার্থক্যটা না বুঝলে আমরা সামনের কিন্তু আলোচনা আগাইতে পারবো না। কারণ এই 0/0 এটা অনির্ণেয়। এই অনির্ণেয় 0/0 এটা থেকে আলোচনা হচ্ছে লিমিট, আর সেই লিমিট থেকে আলোচনা হচ্ছে অন্তরীকরণের। বুঝছো? তো আসো আমি তোমাকে একটু অসংজ্ঞায়িত, অসীম এবং অনির্ণ এই পার্থক্যগুলো বোঝাই। আচ্ছা, তুমি আমাকে ভাগের সংজ্ঞাটা বলো তো। আমি কোনো কিছুকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমি যে ভাগফলটা পাই, এই ভাগটা আসলে কি কি বুঝায়? যেমন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরো 15কে আমি 3 দিয়ে ভাগ করলাম, ভাগফল আমরা পেলাম 5। এটা দিয়ে তুমি কি বুঝো? এটা দিয়ে আমরা বুঝি, ধরো 15 টাকা 3 জন মানুষের মধ্যে আমি ভাগ করে দিব, প্রত্যেকে পাবে 5 টাকা করে, প্রত্যেকে পাবে 5 টাকা করে। এবং এই প্রত্যেকে কত টাকা করে পেলো? 5 টাকা করে। তার সাথে যদি আমি সংখ্যা কয়জন? 3 জন, এটা যদি গুণ করি তাহলে কিন্তু আমি আবার পুরো টাকাটা, সম্পূর্ণ টাকাটা, 15 টাকাটা ফেরত পাবো। তাই না? ভাগের ডেফিনিশন a/b যদি c হয়, তাহলে অতএব c এর সাথে b গুণ করলে, c এর সাথে b গুণ করলে আমি a পাবো। তাই তো? তাই না? তাহলে তুমি আমাকে বলো তো, কোন একটা সংখ্যা সে 1, এই 1 কে আমরা 0 দিয়ে ভাগ করব, তাহলে কি পাবো? 15কে 3 দিয়ে ভাগ করা মানে 5। তাহলে এই 5 এর সাথে 3 গুণ করলে আমি আবার 15 পাবো। এই যে 5 এর সাথে 3 গুণ করলে আমি আবার 15 পাবো। তাই তো? তাহলে ধরো 1 কে আমি 0 দিয়ে ভাগ করলাম, ধরলাম আমি পেলাম হচ্ছে ধরো x। তাহলে ভাগের ডেফিনিশন অনুযায়ী x কে আমি আবার 0 দিয়ে গুণ করলে আমি আবার 1 ফেরত পাবো। x কে 0 দিয়ে গুণ করলে আমি আবার 1 ফেরত পাবো। কিন্তু কোনো কিছুকে x কে 0 দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? 0 পাওয়া যায়। কোনো কিছুকে 0 দিয়ে গুণ করা মানে 0, তাই না? তাহলে দেখো তো, এই ব্যাপারটা
ভাগের ডেফিনেশনই তো মানলো না, ভাগের যে সংজ্ঞাটা সেটাই তো মানছে না। বুঝতে পেরেছো আমার কথা? 15কে 3 দিয়ে ভাগ করলে 5 পাবো, তাহলে 5-এর সাথে 3 গুণ করলে 15 ফেরত পাবো। 1কে 0 দিয়ে ভাগ করলে ধরলাম আমি x পাইলাম, তাহলে x হচ্ছে এমন কেউ যাকে আমি 0 দিয়ে গুণ করলে আমি 1 ফেরত পাবো। কিন্তু আমরা তো জানি কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0 হয়, তাহলে তো আমি 1 ফেরত পেলাম না। তাহলে এই যে 1কে আমি 0 দিয়ে ভাগ করছি, এই ভাগটা আসলে ভাগের সংজ্ঞাকে স্যাটিসফাই করে না। ভাগের যে সংজ্ঞাটা, ভাগের যে নিয়মটা সেটা মানে না। দেখছো, ভাগের নিয়ম মানছে না, ভাগের নিয়ম বা সংজ্ঞা মানছে না, মানছে না। বলো এই ব্যাপারটা ধরতে পারছো কিনা? তাহলে ভাই কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? অসংজ্ঞায়িত হয়। ভাগের নিয়ম তো মানছে না, আমরা তো এটা হিসাব করতে পারছি না, তাহলে কি হয়? এটা অসংজ্ঞায়িত হয়। অনেকে বলে ভাই কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসীম হয়। অনেকে যেটা বলে কোনো কিছুকে আমি 0 দিয়ে ভাগ করলে অসীম হয়, এটা যদি কেউ বলে তাহলে এটা 50% কারেক্ট বলা যায়। কেন 50% কারেক্ট বলা যায় আসো একটু বুঝি। আমি তোমাকে একটা সুন্দর উদাহরণ দেখাই। আমরা একটা সংখ্যা নিলাম, ধরো 1। এই 1কে আমরা ভাগ করব সংখ্যা রেখা, এই যেটা ধরো সংখ্যা রেখা, সংখ্যা রেখায় সংখ্যা রেখায় এই এই সংখ্যা রেখায় ধরো মাঝখানে এখানে মূলবিন্দু 0, এটা হচ্ছে মূলবিন্দু 0। এদিকে পজিটিভ নাম্বার, এদিকে ধরো নেগেটিভ নাম্বার। তাহলে এখানে আছে ধরো 1, এখানে আছে ধরো 2, তাই না? তা আমি একটা সংখ্যা নিলাম, সংখ্যাটা কত নিলাম? ধরো 100। এই 100কে আমি 2 দিয়ে ভাগ করব। আমি সংখ্যা রেখার এই দিক থেকে ভাগ করতে করতে আগাচ্ছি। এই যে আমি হাঁটতে হাঁটতে 0-র দিকে আসব। আমি হাঁটতে হাঁটতে 0-র দিকে আসব। এখানে পথের মাঝে যারা আছে আমি 100কে সেই সংখ্যাগুলা দিয়ে ভাগ করব। ওকে, তো 100কে আমি 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে ভাগফল হলো 50। গুড। এবার আরেকটু হেঁটে আসো, আরেকটু হেঁটে আগায় আসো, আরেকটু হেঁটে আগায় আসলে দেখো 1 পাচ্ছি। 100কে আমি একটু 1 দিয়ে ভাগ করি, তাহলে পাওয়া যায় 100। এবার আমি আরেকটু হেঁটে আসি, আরেকটু যদি হেঁটে আসি তাহলে অবশ্যই 0 এবং 1-এর মাঝখানে এখানে 0.5 আছে। তো আমি আরেকটু আগায় আসলাম, আগিয়ে এসে পেলাম 0.5। আমি 100কে 0.5 দিয়ে ভাগ করলে পাবো 200। আচ্ছা, আমি তাহলে আরেকটু আগাই, আরেকটু আগালে এখানে আছে 0.1, 0.1 আছে। আমি এবার এই 0.1 দিয়ে যদি একে ভাগ করি, 100কে ভাগ দিলাম 0.1 দিয়ে, তাহলে কি পাবো? তাহলে পাবো 0, 1, 2, 3টা বসাই দিবা এইভাবে 1000। ওকে, ডান। আমি ভাগ করতে করতে কার দিকে আগাচ্ছি? 0-এর দিকে আগাচ্ছি। এবার আসো এই জায়গাটাকে আমরা একটু জুম করি। বলতো এই জায়গায় সংখ্যা কতগুলো আছে? যে ভাই হাজার হাজার কোটি কোটি সংখ্যা আছে। আসলেই তাই, কিন্তু 0 এবং 0.1-এর মাঝে অনেক সংখ্যা আছে। আমি এই জায়গাটাকে যদি জুম করি, এই জায়গাটাকে যদি জুম করা হয়, তাহলে দেখো তো এই যে ছোট্ট এই জায়গাটুকুকে আমি যদি জুম করি, তাহলে দেখো তো আমি জুম করলে এই জায়গাটুকুকে আমি যদি জুম করি, এটা 0, এই 0.1 চলে গেছে এখানে। মানে জুম করতেছি আমি এই জায়গাটাকে, জুম করতেছি, এই যে গোলাপি কালি দিয়ে ঘেরা এই জায়গাটাকে জুম করতেছি। জুম করলে এইটা হচ্ছে 0.1। তাহলে 0.1 যদি এইটা হয়, তাহলে এখান থেকে আবার আগাও। আমি আগাচ্ছি, আমি 0-র দিকে যাচ্ছি, আমি আগাচ্ছি 0-র দিকে যাচ্ছি। তাহলে 0.1 আগালে এইখানে এসে পাবো, এইখানে এসে পাবো 0.01। আগাচ্ছি, আমি কোন দিকে আগাচ্ছি? আমি 0-র দিকে আগাচ্ছি, 0-র দিকে আগাচ্ছি। তা আমি যদি 100কে এবার 0.01 দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো 10,000। আমি পাবো 10,000। আমি আরো যদি আগাই, মানে এই যে এখানে 0-র অনেক কাছে, অনেক কাছে এখানে আছে 0.001, 0.001। আমি যদি এবার আগাইতে আগাইতে এই সংখ্যাটা দিয়ে ভাগ করি, আমি কিন্তু এখনো 0 দিয়ে ভাগ দিই নাই, আমি
100কে 0.001 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে একের পরে 1 2 3 4 5, 5টা শূন্য হবে। একের পরে 1 2 3 4 5, 1 লক্ষ। বুঝলা? এবার এইটুকু জায়গাকে আবার জুম করবা, এইটুকুকে আবার জুম করবা। এবার জুম করলে দেখো আমি আর এখানে আর দেখাচ্ছি না, তুমি অলরেডি বুঝে গেছো। 100 ডিভাইডেড বাই 0.00, এখানে দুটো জিরো ছিল, এখানে আরেকটা জিরো, আরো একটা জিরো, ঠিক আছে, দেন 1। তাহলে কি হবে? একের পরে 1 2 3 4 5 6 7, 7টা শূন্য। বুঝতে পারছো? এভাবে 100 ভাগ 0 দিয়ে ভাগ করতেছি না, কিন্তু জিরোর অনেক কাছে, 0 পয়েন্ট মনে করো 0 0 0 0, অনেকগুলো জিরো, তারপরে 1, এটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এখানেও আমি পাবো একের পরে 0 0 0 0, অনেকগুলো জিরো, তারপরে কোন একটা সংখ্যা, মানে বিশাল একটা সংখ্যা। বলো তো এটা পাবো না? তাহলে মজার ব্যাপারটা খেয়াল করো, আমি সংখ্যা রেখায় আমি জিরোর দিকে আগাচ্ছি, জিরোর দিকে আগাচ্ছি, যে সংখ্যাটা দিয়ে ভাগ করতেছি সেটা আস্তে 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 জিরোর দিকে আগাচ্ছি। আর ভাগফলটা দেখো তো, ভাগফলটা আস্তে 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 বিশাল সংখ্যা, 50 100 200 1000 10,000 1 লক্ষ 10 লক্ষ 1 কোটি 10 কোটি, আস্তে আস্তে বিশাল সংখ্যার দিকে আগাচ্ছে না? এখন আমি যদি এভাবে আগাইতে 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 কোনোদিন যদি আমি জিরো দিয়ে ভাগ করে ফেলি, জিরো দিয়ে, তাহলে এই ভাগফলটা কত হতে চায়? আমি যদি আগাতে আগাতে একেবারে জিরোতে কোনোদিন পৌঁছে যেতে পারি, আমি যদি 100কে জিরো দিয়ে ভাগ করতে পারি, তাহলে এই ভাগফলটা কত হতে চাই? দেখো আমি যতই জিরোর দিকে আগাচ্ছিলাম ভাগ করতে করতে, ভাগফলটা তত তত অসীমের দিকে আগাচ্ছিল। দেখো সংখ্যাটা দেখো অসীমের দিকে আগাচ্ছিল, ভাগফলটা অনেক বড় বড় সংখ্যা, 10,000 1 লক্ষ 10 লক্ষ 1 কোটি 10 কোটি, এভাবে আস্তে আস্তে সংখ্যাটা প্লাস ইনফিনিটির দিকে আগাচ্ছিল। তাহলে আমি আগাচ্ছিলাম জিরোর দিকে, আর ভাগফল আগাচ্ছিল প্লাস ইনফিনিটির দিকে। কথা কি বুঝতে পারছো? তাহলে ভাগফলটা আগাচ্ছে প্লাস ইনফিনিটির দিকে। তাহলে আমি যদি 100কে কোনোদিন জিরো দিয়ে ভাগ করতে পারি, তাহলে এই ভাগফলটা হবে প্লাস ইনফিনিটি। বুঝা গেল? এখন আমি যদি সেম কাজটা করি, আমি এবার ভাগ করতে করতে ধরো এদিক থেকে আগাবো। এবার তো এদিক থেকে আগানো মানে কি? সংখ্যা রেখার ঋণাত্মক সাইড থেকে জিরোর দিকে যাওয়া। তাহলে এইটা হবে -1, এইটা হবে -2। তা আমি যদি সেম একই কাজ করি, 100কে যদি এবার আমি -2 দিয়ে ভাগ করি, ধরো 100কে এবার -2 দিয়ে ভাগ করলাম, তাহলে -50। 100কে যদি এবার আমি -1 দিয়ে ভাগ করি, তাহলে -100। 100কে যদি এবার আমি -0.5 দিয়ে ভাগ করি, তাহলে -200। 100কে যদি আমি এবার -0.1 দিয়ে ভাগ করি, তাহলে -1000। এভাবে দেখো সেম একই রকম। 100কে যদি এবার আমি -0.000000001 দিয়ে ভাগ করি, তাহলে এখানেও -1.100000 অনেকগুলো জিরো, এরকম একটা সংখ্যা পাওয়া যাবে, তাই না? তাহলে আমি যদি মাইনাসের দিক দিয়ে সংখ্যা রেখায় আগাই, দেন ভাগফল কোন দিকে যাচ্ছে বলো? দেন ভাগফলটা কোন দিকে যাচ্ছে? মানে আমি যদি কোনোদিন এই যে 100কে আমি যদি এদিক থেকে আগাইতে 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 আমি যদি জিরো দিয়ে ভাগ করি, তাহলে জিরো দিয়ে ভাগ করলে এদিক থেকে আগাতে আগাতে যদি জিরো দিয়ে ভাগ করি, তাহলে দেন ভাগফলটা কার দিকে যাবে? মাইনাস ইনফিনিটির দিকে। তাই না? দেখো সংখ্যাটা আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু সংখ্যাটা কোন দিকে যাচ্ছে? -50 -100 -200 -1000 -10,000। তাহলে তখন ভাগফলটা এদিকে না? তাহলে ভাগফলটা এদিকে যখন যাচ্ছে, এই ভাগফলটা এদিকে কার দিকে যাচ্ছে? মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে আমি এদিক থেকে ভাগ করতে 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 জিরোতে যদি যাই, তাহলে ভাগফল যাবে মাইনাস ইনফিনিটির দিকে। এইবার তাহলে তুমি আমাকে বলো, 100কে তাহলে আমরা জিরো দিয়ে ভাগ করলে কত পাই? কেউ বলবে প্লাস ইনফিনিটি, তারটাও কারেক্ট। কেউ বলবে মাইনাস ইনফিনিটি, তারটাও কারেক্ট। তার মানে প্লাস মাইনাস ইনফিনিটি। বুঝছো? এখন বলো তো, এটাও তো ভাগের যে নিয়ম বা সংখ্যা, এটাকে ভায়োলেট করতেছে। আমি কোনো কিছুকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পাবো একটা। ভাগফল কিভাবে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি? ভাগফল কিভাবে দুটো হয়? ভাগফল তো দুটো হতে পারে না, ভাগফল কি হবে? একটা হবে। তাহলে এই ব্যাপারটা ভাগের যে সংজ্ঞা বা নিয়ম, সেটাকে ভায়োলেট করলো না? তাহলে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই দুইটার কোনোটাই আমি আসলে বলবো না। তাহলে প্লাস ইনফিনিটি নাকি মাইনাস ইনফিনিটি? কোনোটাই না। তাহলে কি বলবো? তাহলে বলবো অসংজ্ঞায়িত। তাহলে আমরা বলবো কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করা, এটা অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড। এইটাকে বলা হয় আনডিফাইন্ড।
আনডিফাইন্ড। ওকে, তাহলে কোনো কিছু 100কে 0 দিয়ে ভাগ করা বা 1কে 0 দিয়ে ভাগ করা এটা আসলে অসংজ্ঞায়িত, নট ইনফিনিটি, অসংজ্ঞায়িত। ঠিক আছে, কেউ যদি ইনফিনিটি বলে প্লাস ইনফিনিটি এটা 50% কারেক্ট ধরা যায়, মাইনাস ইনফিনিটি এটাও 50% কারেক্ট ধরা যায়, কিন্তু ভাগের নিয়ম অনুযায়ী তো ভাই ভাগফল তো একটাই হইতে হবে। তাহলে কোনো কিছুকে আসলে 0 দিয়ে ভাগ করা অসংজ্ঞায়িত। বোঝা গেছে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড জিনিসটা কি আসলে। এইবার আসো ইনফিনিটি কি। ইনফিনিটি তো বুঝালাম যে ইনফিনিটি মানে অসীম, তাহলে ইনফিনিটি এবং অসংজ্ঞায়িত, ইনফিনিটি এবং অসংজ্ঞায়িত এই দুইটা ব্যাপার আমাদের ক্লিয়ার। অনির্ণেয়, এইটা খুব ইম্পর্টেন্ট। অনির্ণেয় কি? অনির্ণেয় বা ইনডিটারমিনেট, ইনডিটারমিনেট। তো অনির্ণেয় জিনিসটা কি? অনির্ণেয় অনেক আকার আছে, যেমন 0/0 এটা হচ্ছে একটা অনির্ণেয়, ইনফিনিটি বাই ইনফিনিটি এটা একটা অনির্ণেয়, 0 টু দি পাওয়ার ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এই সব কিছু আসলে অনির্ণেয় বা ইনডিটারমিনেট। তা আমরা এতগুলা নিয়ে আলোচনা করব না, আমাদের মেইন দরকার এই ভদ্রলোককে 0/0, এটা নিয়ে আমাদের আলোচনা, এটা নিয়ে আলোচনা। আচ্ছা তুমি আমাকে বলো 0/0 অর্থাৎ 0কে 0 দিয়ে ভাগ করলে, 0কে 0 দিয়ে ভাগ করলে কি হয়? পৃথিবীর বড় বড় ম্যাথমেটিশিয়ানরা এটা নিয়ে ভাবলো যে 0/0 অর্থাৎ 0কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে কি হয়। দেখো এখানে অনেকগুলো মতামত আসতে পারে। দেখো আমরা কি জানি, কোনো কিছুকে ধরো a কে b দিয়ে ভাগ করলে c হয়, তাহলে a কে b দিয়ে ভাগ করতেছি, কোনো কিছুকে b দিয়ে ভাগ করলাম, a কে b দিয়ে ভাগ করলাম, ফলাফল কি হয়? c হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই কোনো কিছু ধরো 0কে আমরা 0 দিয়ে ভাগ করব, 0কে 0 দিয়ে ভাগ করব, তাহলে চিন্তা করো 0টা হচ্ছে কোনো কিছুকে আমরা 0 দিয়ে ভাগ করতেছি। ভালো করে কথাটা বুঝো, আমরা একটু আগে দেখছি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, তাই না? তাহলে কোনো কিছু হচ্ছে এই কোনো কিছুটা উপরের 0টা, এই উপরের 0টাকে মানে কোনো কিছুকে আমি 0 দিয়ে ভাগ করলে, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত হয়। তাহলে ঠিক তেমনি সেই কোনো কিছুটা 0 তাকে আমরা 0 দিয়ে ভাগ করতেছি, তাহলে কি পাবো? অসংজ্ঞায়িত। এটা কারেক্ট কিনা? অবশ্যই কারেক্ট, ঠিকই তো আছে, নিয়ম মাফিক তো ঠিকই আছে। দেখো যদি এটা হতো কোনো সমস্যা ছিল না, অসংজ্ঞায়িত, ওকে ডান, এই মতামত ঠিক আছে। এবার তুমি আমাকে বলো 0/0, এইবার আমি ব্যাপারটা এভাবে বলবো, কোনো কিছু সেই এবার কোনো কিছুটা হচ্ছে 1/0, যেমন বলো তো a/b মানে কি? a/b মানে 1/b কে a দিয়ে গুণ করা। কোনো আপত্তি আছে তোমার? আমি যদি এটা বলি তুমি কি বলবা ভুল বলছি আমি? নো, 1/b কে a দিয়ে গুণ করা, দ্যাট ইজ c। তো ঠিক তেমনি এবার আমি এই জিনিসটাকে 0/0টাকে বলবো 1/0 কে 0 দিয়ে গুণ করা। বলো কোনো আপত্তি আছে? তাহলে এবার এই 1/0 হবে কোনো কিছু, ঠিক আছে, এটা হবে কোনো কিছু। এই কোনো কিছুকে আমরা জানি যে কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে ফলাফল হয় 0। বলো তুমি বলতে পারবা যে আমার হয়নি? আমি তো লজিক অনুযায়ী কাজ করছি। কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0 পাওয়া যায়। ওকে, আবার দেখো যদি হয় a/a, তাহলে a কাটাকাটি 1, তাহলে সেই নিয়ম অনুযায়ী আমি যদি 1/1 করি 1 কাটাকাটি, আমি যদি 3/3 করি 3 কাটাকাটি 1, তাহলে ঠিক তেমনি ভাবে আমি যদি এই নিয়মটা এখানে খাটাই 0/0 দেন 0 কাটাকাটি 1, তুমি বলতে পারবে আমার ভুল হয়েছে? আমি তো এটাও লিখতে পারি। তাহলে তাহলে কোনটা 0/0 আসলে কি? তাহলে 0/0 তাহলে কি অসংজ্ঞায়িত বলবো, নাকি 0 বলবো, নাকি 1 বলবো, নাকি আর যে কোনো কিছু বলতে পারি? দেখো আমি আরো অনেক কিছু বানাইতে পারি, 0/0 আরো অনেক কিছু বানাইতে পারি। তুমি আমাকে বলো a গুণ b যদি c হয়, a গুণ b যদি c হয়, তাহলে এই যে b কে ওই পাশে নিয়ে যাও, b কে ওই পাশে নিয়ে যাও আর c কে এই পাশে নিয়ে আসো,
অথবা দাঁড়াও a বাই বি ইকুয়াল টু যদি সি হয়, তাহলে a বাই বি ইকুয়াল টু যদি সি হয়, তাহলে a ইকুয়াল টু বি ইন্টু সি, তাই না? তাহলে ঠিক তেমনি ভাবে দেখো যে মনে করো 1 গুণ 0 যদি 0 হয়, কোনো কিছুকে 1কে আমরা জানি 1কে 0 দিয়ে গুণ করলে কত হয়? 0। তাহলে 1 গুণ 0 0। ওকে, এবার এই 0টা এখানে গুণ আকারে আছে, ওই পাশে নিয়ে যাও, ওই পাশে নিলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 1 ইকুয়াল টু 0/0। ঠিক আছে, ওকে। এবার দেখো এই লজিক অনুযায়ী 0/0 এর মান আমি দুনিয়ার যে কোনো কিছুই আনতে পারি। কিভাবে? 3 গুণ 0 কত? 0। ওকে, ঠিক আছে। তাহলে এই 0 3 এর সাথে গুণ আকারে আছে, ওই পাশে পাঠায় দাও, ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ চলে যাবে। তাহলে 3 ইকুয়াল টু 0/0। তাহলে দেখো 0/0 এর মান 3 হতে পারে। আবার -5 গুণ 0 ইকুয়াল টু কত? 0। 0কে ওই পাশে পাঠায় দাও, তাহলে -5 এটা ইকুয়াল টু 0/0। আরে তাহলে 0/0 এটা তো -5ও হইতে পারে। হ্যাঁ, তাই যে কোনো কিছুই হইতে পারে। 0/0 এর মান তো দেখো যে কোনো কিছুই আসতে পারে। 0 হইতে পারে, অসংজ্ঞায়িত হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, -5 হইতে পারে। তাহলে 0/0 কত? 0/0 হচ্ছে, দেখো 0/0 হচ্ছে 0, অসংজ্ঞায়িত 1, 2, 3, -5। ঠিক আছে, সব কিছুই হইতে পারে। সংজ্ঞায়িত সবই হতে পারে, সবই হতে পারে। আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না কত হবে। ভালো করে বুঝো, সবকিছুই হতে পারে। আমি যে কোনো কিছু বসালেই কিন্তু নিয়ম অনুযায়ী ঠিক থাকবে, যে কোনো কিছু বসাইলে 0/0 মান। এই কারণে 0/0 আসলে যে কোনো কিছুই হইতে পারে। এই জন্য আমরা বলবো যে 0/0 আসলে যে সঠিক কত এটা আমরা আসলে নির্ণয় করতে পারি না, দ্যাট ইজ অনির্ণয়, ইনডিটারমিনেট। তাহলে 0/0 কি? 0/0 কি বলো? 0/0 হচ্ছে অনির্ণয়। তাহলে এই আকৃতিটা 0/0টা, এই আকৃতিটাকে আমরা কি বলবো? অনির্ণয়। এটা কিন্তু অসংজ্ঞায়িত না। কেউ যদি অসংজ্ঞায়িত বলে, ভালো করে এই জায়গাটা বুঝবা, কেউ যদি বলে ভাই 0/0 অসংজ্ঞায়িত বলবো, এটা কি ভুল? না, এটা ভুল না তো, এটা ভুল না তো। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? অসংজ্ঞায়িত হয় তো, তাই না? তাহলে আমি যদি বলি 0/0 অসংজ্ঞায়িত, তাহলে কি ভুল? না, ভুল না, ঠিক। ঠিক আছে, আবার 0/0 অনির্ণয়, ঠিক। কিন্তু 1/0 কি? 1/0 অসংজ্ঞায়িত, বাট এটা অনির্ণয় না। আমি তোমাকে একটু বুঝাই, এখানে আসো। 1/0 কি? এটা অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত। এটা কি অনির্ণয়? না, এটা তো অনির্ণয় না। তাহলে 1/0 অনির্ণয় নয়, অনির্ণয় নয়, এটা অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড, বাট ইনডিটারমিনেট না এরা। আচ্ছা, 0/0 কে আমি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত বলতে পারি না? কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, বলতে পারি? ইয়েস, বলতে পারি, কারেক্ট, কোনো সমস্যা নেই। আবার 0/0 এটা অনির্ণয়, অনির্ণয়। একটু আগে আমরা দেখলাম যে 0/0 আসলে 1, 2, 3, 4, 5, 6, 0, 1 যে কোনো কিছু হইতে পারে। তাহলে এটা আসলে অনির্ণয়। এটা কি কারেক্ট? ইয়েস, এটা কারেক্ট। তাহলে এখান থেকে একটা ডিসিশনে আসা যায়। দেখো এখান থেকে কি ডিসিশনে আসা যায়, যে এই যে 1/0 এটা অসংজ্ঞায়িত, কিন্তু এটা অনির্ণয় নয়। ঠিক আছে, বাট 0/0 অসংজ্ঞায়িত, আবার সেটা অনির্ণয়। অসংজ্ঞায়িত, আবার সেটা অনির্ণয়। তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি একটা। বলো তো কি ডিসিশন? যে সকল অসংজ্ঞায়িতই অনির্ণয়, কিন্তু সকল অনির্ণয় অসংজ্ঞায়িত, কিন্তু সকল অসংজ্ঞায়িত অনির্ণয় নয়। দেখো এই যে এটা অনির্ণয় এবং সে সাথে সাথে কি অসংজ্ঞায়িত হচ্ছে, কিন্তু এটা অসংজ্ঞায়িত, বাট সেটা অনির্ণয় হচ্ছে না। ঢুকছে মাথার মধ্যে? ঢুকছে? এটা অসংজ্ঞায়িত হচ্ছে, বাট অনির্ণয় নয়। আর এটা অনির্ণয় সাথে সাথে সেটা অ্যাজ ওয়েল অ্যাজ অসংজ্ঞায়িত। তাহলে আমরা কি বলতে পারি? যে সকল অনির্ণয় অসংজ্ঞায়িত। সকল অনির্ণয়কে অসংজ্ঞায়িতের মধ্যে ফেলা যায়, কিন্তু সকল অসংজ্ঞায়িতকে অনির্ণয়ের মধ্যে ফেলা যাবে না।
অনির্ণেয় হবে না। বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, 1/0 অসংজ্ঞায়িত, ঠিক আছে, কিন্তু 1/0 অনির্ণেয় না। আর 0/0 এটাকে আমরা অসংজ্ঞায়িত বলতে পারি, এটাকে আমরা অনির্ণেয় বলতে পারি। তাহলে অনির্ণয়ের মধ্যে অসংজ্ঞায়িত আছে, কিন্তু অসংজ্ঞায়িতর মধ্যে অনির্ণেয় নাই। মাথায় ঢুকছে এটা? তাহলে আমরা 0/0 ব্যাপারটা বুঝলাম। এই অনির্ণয় আকৃতি এরকম অনেকগুলো হয়, ইনফিনিটি বাই ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 0 টু দি পাওয়ার ইনফিনিটি। তো এই ব্যাপারগুলো তোমরা ম্যাথে আলোচনা করবে। আমাদের এখানে দরকার ছিল 0/0 কি? 0/0 হচ্ছে 1, ঠিক আছে। এবার এই 0/0 নিয়ে বহুত কাহিনী আছে, তুমি এই ব্যাপারটা বুঝতে পারবা যে 0/0 মান আসলে কিছু একটা হতে চায়। ধরো কোন একটা ফাংশনে আমরা দেখবো কি যে ফাংশনে এক্স এর মান বসানোর পরে দেখবো 0/0 চলে আসে। তাহলে ওই যে 0/0 তো অনির্ণ, কিন্তু ওই ফাংশনের জন্য ওই 0/0 এর মান একটা নির্দিষ্ট কোনো একটা মান হতে চাচ্ছে, এই জিনিসটা আমরা একটু বের করব। যে ভাই কি বললেন, এটা তো বুঝলাম না। বুঝতে হবে না, একটু ভাবো, তারপর আমরা দেখবো যে কি বললাম আসলে। দেখো এবার আসো ফাংশন। আমরা একেবারে ম্যাথে তুমি যেভাবে ফাংশন পড়বা অত ডিটেলস আমরা কিন্তু যাব না, জাস্ট ফাংশনের বেসিক ধারণা। ফাংশন মানে কি? মানে মেশিন, FUNCTION, ফাংশন মানে কি জানো? ম্যাথমেটিক্যাল মেশিন ফাংশন। যেমন একটা উদাহরণ দিই তোমাকে, তোমার বাসায় জুস মেকার আছে না? জুস মেকার, তো ধরো এইটা হচ্ছে একটা জুস মেকার মেশিন, এই জুস মেকার মেশিন, এখানে তুমি ফল দিবা, ঠিক আছে। তুমি ফল দিলে কি ফল দিবা? পাকা ফল দিবা, যে ফলগুলা দিয়ে জুস বানানো যায়। ধরো একটা কমলা দিলা, তুমি এই মেশিনের মধ্যে এখানে কমলা দিবা, পাকা কমলা লেবু দিবা, দিলে এই মেশিন থেকে তুমি জুস পাবা। তাহলে এখান থেকে তুমি যে আউটপুটটা পাবা, এই মেশিন থেকে যে আউটপুটটা পাবা সেটা পাবা হচ্ছে কমলার জুস, তাই না? সেটা পাবা তুমি কমলার জুস। এই যে ধরো গ্লাস, এই গ্লাসে তুমি জুস পাবা। তো এই ব্যাপারটাকে আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে এইভাবে আমরা লিখবো যে এই যে মেশিন, এই মেশিনটা আসলে একটা ফাংশন। এই যে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি না, ক্যালকুলেটরের এই প্রত্যেকটা বোতাম, এই যে ক্যালকুলেটরের প্রত্যেকটা বোতাম, এই প্রত্যেকটা বোতাম হচ্ছে এক একটা ফাংশনের কাজ করে, ঠিক আছে। আমি তোমাকে বুঝাই দিচ্ছি। এই ব্যাপারটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে ব্যাপারটা কি হবে? এই যে এটা হচ্ছে ফাংশন এফ, কিসের? কমলা, ফাংশন অফ কমলা। তাহলে ফাংশন অফ কমলা ইকুয়াল টু কি পাওয়া যাবে? জুস পাওয়া যাবে। তাহলে এই ফাংশনের কাজটা কি? এই ফাংশন মানে মেশিনের কাজটা কি? মেশিনের কাজটা হচ্ছে পাকা কমলা লেবু নিয়ে সেইটাকে জুসে পরিণত করা। তাহলে এই কমলা লেবু, এইটা হচ্ছে তার ইনপুট, এটা হচ্ছে ইনপুট। এই ইনপুটটাকে বলা হয় ডোমেইন। আর এই যে আমরা জুস পাচ্ছি, জুসটা হচ্ছে আউটপুট, ফাংশনের আউটপুট। এই আউটপুটকে বলা হয় রেঞ্জ, ঠিক আছে। আমরা ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করছি না 9, 10-এ? তো সেই জিনিসটা যে ফাংশন অফ কমলা ইকুয়াল টু জুস। যেমন মনে করো ক্যালকুলেটরের একটা বোতাম, তুমি দেখো তো ক্যালকুলেটরের একটা এরকম একটা বোতাম আছে, এই বোতামে লেখা আছে এক্স স্কোয়ার লেখা আছে। তার মানে এই বোতামটা চাপ দিলে, চাপ দিলে কি হয়? তুমি যে মানটা ইনপুট দিবা, তুমি এক্স ইনপুট দিবা, এক্স যদি তুমি ইনপুট দাও তাহলে ও আউটপুট হিসাবে আমাকে এক্স স্কোয়ারের মান দিবে আউটপুট হিসাবে। তাহলে ইনপুট দিব আমি এক্স, ও আমাকে আউটপুট দিবে এক্স স্কোয়ার, তাহলে বলো তো ক্যালকুলেটরের এই বোতামটাকে তুমি যদি ফাংশন, ম্যাথমেটিক্যাল ফাংশন হিসাবে লিখো, তাহলে কি লিখবা? যে ফাংশন অফ এক্স, যে এক্স কে ইনপুট নেয় ফাংশনটা নিয়ে সে কি করে? সেটাকে বর্গ করে ছেড়ে দেয়, বর্গ করে আউটপুট দিয়ে দেয়। এক্স কে ইনপুট নিয়ে তাকে বর্গ করে আউটপুট দেয়। 2 দিবা, 2 এর বর্গ করে তোমাকে 4 দিবে। তুমি দেখো 2 বসাও, 2 দিয়ে ক্যালকুলেটরে 2 নিবা, 2 নিয়ে এক্স স্কোয়ার বোতামটা চাপ দাও, সমান চিহ্ন চাপ দাও, দেখো 4 চলে আসবে। এটাই হচ্ছে ফাংশন। ক্যালকুলেটর প্রত্যেকটা বোতামই কিন্তু এক একটা ফাংশনের কাজ করে। তাহলে ফাংশন জিনিসটাকে বোঝা গেছে? ওকে, এইবার আসো ফাংশনের ডোমেইন, মানে আমরা যেটাকে ইনপুট দিতে পারবো সেটা হচ্ছে ডোমেইন। যেমন বলো তো এই যে ফাংশনটা, এই ফাংশনের ডোমেইন কি? আমি যদি এটাকে ডোমেইন লিখতে চাই, যে ডোমেইন অফ এফ কত? এটা এই ফাংশনের ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে কমলা।
কমলা বা পাকা ফল, এটা হচ্ছে ডোমেইন। ধরো এটা কমলার জুস, তাহলে আমরা পাকা কমলা লেবু দিলেই এটা পাওয়া যাবে। তাহলে এই ফাংশনের যে ডোমেইনটা, সেই ডোমেইন কি ধরো নারকেল হতে পারবে? নারকেল ডোমেইন হতে পারবে না। নারকেল দিলে এই ফাংশন কাজ করবে না। পাকা, তুমি একটা মনে করো যে পাকা শুকনা নারকেলের মধ্যে দিছো, তো বটবট বটবট করে দেখবা মেশিন ভেঙে যাবে। তাহলে এই নারকেলটা কিন্তু এই ফাংশনের ডোমেইন হবে না, কারণ এই নারকেল দিলে এই ফাংশন অচল হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে ডোমেইন কে হবে না? যাকে আমি ইনপুট দিতে পারবো সে হচ্ছে ডোমেইন। তাহলে যাকে আমি ইনপুট দিতে পারবো না, যেটাকে আমি ইনপুট দিলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, অচল হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু ডোমেইন অন্তর্ভুক্ত হবে না। ঠিক একইভাবে আমি আউটপুট কি পাচ্ছি? এখানে জুস পাচ্ছি, কমলার জুস। তাহলে কমলার জুস হচ্ছে আমার এটা রেঞ্জ। এখান থেকে আমি তো মনে করো যে রু আফজা শরবত পাবো না, আমি কমলার জুস পাবো, তাই না? আমি এখান থেকে কমলার জুস পাবো। তাহলে এই যে কমলার জুস পাবো, আমি এখানে সফট ড্রিঙ্কস পাবো? বলো, আমি এখান থেকে সফট ড্রিঙ্কস পাবো না। তাহলে সফট ড্রিঙ্কস বা অন্য কোনো কিছু এটা রেঞ্জ হইতে পারবে না। তাহলে রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে কমলার জুসটা। ঠিক আছে? তাহলে রেঞ্জ অফ দ্য ফাংশন, রেঞ্জ অফ ফাংশন এফ, এটা হচ্ছে এই যে কমলার জুস। তাহলে এই জিনিসটা মোটামুটি আমরা বুঝতে পারলাম, ক্লিয়ার? এই জিনিসটা বোঝা গেল? ওকে, এবার আসো দেখো, আমরা কোন একটা ফাংশনকে গ্রাফে রিপ্রেজেন্ট করব। তো ধরো একটা ফাংশন এফ অফ এক্স, এই এফ অফ এক্স হচ্ছে ধরো এক্স প্লাস 2, এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটাকে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করব। ভাই খুবই সহজ গ্রাফে রিপ্রেজেন্ট করা। আমরা গ্রাফে রিপ্রেজেন্ট যদি করতে চাই, তাহলে আমরা যে কাজটা করব, এটা এক্স আর এটা ফাংশন অফ এক্স, মানে এটাই আসলে ওয়াই, ওয়াইটা আসলে ফাংশন অফ এক্স। তাহলে এক্স আমি যদি দিই ধরো 1, আচ্ছা প্রথমে 0 দিই, 0, তাহলে 0 প্লাস 2 2। আমি যদি দিই 2, 2 যোগ 2 4, 3 দিলে 3 যোগ 2 5। আমি যদি 4 দিই 4 যোগ 2 6। তাহলে এবার আমি এই মানগুলো যদি গ্রাফে বসাই, দেখো গ্রাফে রিপ্রেজেন্ট করা খুবই সহজ। এটা এক্স, এটাকে ওয়াই বলি না, এই ওয়াইটাই আসলে আমার ফাংশন অফ এক্স। তাহলে এক্স যদি 0 হয়, আমি এক্স যদি ইনপুট যদি 0 দিই, আউটপুট পাবো 2। তাহলে 0 দিলে আউটপুট ধরো এটা 2, ঠিক আছে? তাহলে আমি এই পয়েন্ট পাচ্ছি, এটা 0। তারপরে আমি যদি 2 দিই, এটা ধরো 2 দিলে আমি পাবো 4, 2 দিলে পাবো 4, যেটা 2 দিলে পাবো ধরো 4, এই পয়েন্ট। তারপরে আমি যদি 3 দিই 5 পাবো। তাহলে 1 2, এটা 3 যদি দিই, তাহলে 3 দিলে আমরা পাবো 5, 2, এটা 6 হবে। তাহলে এই যে 5 মাঝখানে, এই যেটা 5, 3 দিলে পাবো 5। তারপরে 4 দিলে পাবো 6, এটা 4 দিলে আমরা পাবো 6, 4 দিলে পাবো 6, এই যে এটা। তাহলে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই যে 3টা বিন্দু দিয়ে সরল রেখা, এইভাবে যাবে সরল রেখা। এই যে বিন্দুটা একটু পরে উঠে গেছে, এই যে বিন্দুগুলা, এটা সরল রেখা, এটা 2 4, এটা 3 5, আর এটা 4 6, 2 4 3 5 4 6, আর এটা 0 2। এই যে এইভাবে বিন্দুগুলা যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে গ্রাফে ফাংশনকে রিপ্রেজেন্ট করা। তাহলে ভাই এটা যদি এক্স হয়, তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স। বুঝছো? তার মানে ব্যাপারটা কি, আমি যদি এটাকে বলি এটা হচ্ছে আমার x1, তাহলে এটা হচ্ছে ফাংশন অফ x1। এটা যদি 3 যদি x2 হয়, তাহলে 5 হবে ফাংশন অফ x2। ঠিক আছে? 4 যদি হয় x3, তাহলে 6 হবে ফাংশন অফ x3। ঠিক আছে? এই হচ্ছে গ্রাফে ফাংশনের রিপ্রেজেন্টেশন। বুঝতে পারলাম? তোমাকে এইবার একটা জিনিস দেখাই। ধরো কোন একটা ফাংশন আছে, ফাংশন অফ এক্স, এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এই ফাংশনের ডোমেইন বের করো তো, ডোমেইন বের করো তো। আগে আমি তোমাকে বুঝাই। আমি এই ফাংশনে এক্স ইকুয়াল টু 1 ইনপুট দিতে পারি, দিলাম। দিলে আমি দেখো তো ফাংশন অফ 1, ফাংশন অফ 1 মানে ফাংশন অফ এক্স কত পাবো? আমি ইনপুট দিলাম 1, তাহলে উপরে 5, নিচে 1 বিয়োগ 2, তার মানে -5। ওকে ডান, গুড, ভেরি গুড। আচ্ছা, এবার এক্স ইকুয়াল টু আমি 2 দিত, 2 দিলে এফ অফ 2, 5 ডিভাইডেড বাই এক্স এর মান 2 দিলাম, 2 বিয়োগ 2, আচ্ছা 5 বিয়োগ 0, অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত, অচল, ফাংশন অচল।
অসংজ্ঞায়িত হয়ে গেছে। তাহলে এই যে ফাংশন নষ্ট করা যাবে না তো, মেশিন নষ্ট করা যাবে না তো। ওই যে কমলা লেবুর মেশিনের মধ্যে তুমি যদি শুকনা নারকেল দিয়ে দাও তাহলে হবে না। তাহলে এই যে এই ফাংশনটা এক্স এর মান 2 এর জন্য অসংজ্ঞায়িত হয়ে গেছে। দেখো কোনো আউটপুট দিতে পারে নাই। তুমি এক্স ইনপুট দিছো কিন্তু 2, বাট আউটপুট আসে নাই। তাহলে আউটপুট হয়নি, ফাংশনটা কাজ করে নাই, অসংজ্ঞায়িত হয়ে গেছে। তার মানে তুমি ইনপুট 2 দিতে পারবা না। তাহলে 2 এই ফাংশনের ডোমেইন হবে না। তাহলে 2 ব্যতীত যে কোনো কিছু হবে, হ্যাঁ 2 ব্যতীত যে কোনো কিছু হবে। তুমি 1 বসাও, -1 বসাও, 4 বসাও, 5 বসাও, 3 বসাও, তুমি যে কোনো সংখ্যা বসাও, দেখবা ফাংশন থেকে তুমি আউটপুটটা পাবা, এফ অফ এক্স পাবা। কিন্তু 2 বসালে তুমি পাচ্ছ না। তাহলে 2 এই ফাংশনের ডোমেইন হইতে পারবে না। তাহলে এই ফাংশনের ডোমেইন যে কোনো রিয়েল নাম্বার হইতে পারবে, শুধু কোনটা বাদ দিয়ে? 2 বাদ দিয়ে, 2 বাদ দিয়ে। এই বুঝতে পারছো? এই যে ডোমেইন তুমি বের করে ফেলছো। এই কাজটা তুমি 9 10-এ কিভাবে করছিলা জানো? মনে আছে? এই যে ভগ্নাংশ আকারে ফাংশন যখন থাকবে তখন নিচে এই যে x-2, তাহলে তখন তুমি লিখতা ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি, মনে পড়ে? ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি x-2 নট ইকুয়াল টু 0 হয়। কারণ সামথিং ডিভাইডেড বাই 0 তো অসংজ্ঞায়িত, তাহলে এই ফাংশনটাকে অসংজ্ঞায়িত করা যাবে না। সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি x-2 নট ইকুয়াল টু 0 হয়। তার মানে অতএব x নট ইকুয়াল টু 2 হয়। ঠিক আছে, উভয় পক্ষে 2 যোগ করো, এখানে 2 যোগ করো, এখানেও 2 যোগ করো। তাহলে 2 যোগ করলে -2 + 2 নাই, তাহলে x নট ইকুয়াল টু 2 হয়। তাহলে x এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে যদি x 2 না হয়। তার মানে এই ফাংশনের ইনপুট x 2 দেওয়া যাবে না। তাহলে অতএব এই ফাংশনের ডোমেইন অফ f এইটা ইকুয়াল টু যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে, শুধুমাত্র 2 ছাড়া। তাহলে 2 বাদ দিয়ে, এই যে ডোমেইন। বুঝতে পেরেছো? জিনিসটা বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা এবার লিমিট পড়ব। লিমিট কি? লিমিট সীমা। লিমিট মানে হচ্ছে বাংলায় লিমিট মানে হচ্ছে সীমা। ঠিক আছে? হোয়াট ইজ লিমিট? যে আমরা অনেক সময় বাংলা সিনেমায় বিভিন্ন ডায়লগ শুনি, বা আমরা অনেক সময় অনেককে বলি, এই তুই তোর লিমিট ক্রস করিস না কিন্তু। দ্যাট ইজ লিমিট। লিমিট মানে সীমা। তো আসো আমরা ম্যাথমেটিক্যালি লিমিট ব্যাপারটাকে একটু বুঝি। আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই। ধরো ফাংশন অফ এক্স হচ্ছে x+2। আমি এই ফাংশনে এক্স এর মানটা বসাতে কোনো একটা নির্দিষ্ট মানের দিকে ধাবিত হব। যেমন এটা ধরো আমাদের সংখ্যা রেখা। সংখ্যা রেখায় এখানে আছে 0, এদিকে আছে 1 2 3 4 এভাবে। তাহলে 1 2 3 4 5 6 7, এদিকে -1 -2 -3 -4 -5। ওকে, তাহলে এই যে সংখ্যা রেখায় যে কোনো একটা বিন্দু ধরো সেই বিন্দুটা ধরো 3, এই যে 3 বিন্দুটা। তা আমরা কি করব? এই ফাংশনে ইনপুট দিব, এই যে x ইনপুট দিব না, তা আমরা 3 এর দিকে আগাবো। এখন 3 এর দিকে আগানোর জন্য আমাদের রাস্তা আছে 2টা, 2 দিক থেকে আগাইতে পারি। এক +∞ থেকে আগাইতে পারি, এই যে এই দিক থেকে আমরা আগাইতে পারি। আর একটা হচ্ছে এই দিক থেকে আমরা আগাইতে পারি। কার দিকে? 3 এর দিকে আগাইতে পারি। তো আমরা একটু আগাই তো 3 এর দিকে। আমি একটু এখান থেকে 3 এর দিকে আগাই, এখান থেকে 3 এর দিকে আগাই। আগানোর পরে দেখি তো এই ফাংশন অফ এক্স এর মানটা কত হইতে চাই বা কত হয়। আমি একটা ছক করি, একটা ছক করলে জিনিসটা একেবারে পারফেক্ট ভাবে বোঝা যাবে। এখানে একটা ছক করতেছি। এই ছকে এখানে আমি এক্স নিব, এখানে আমি ফাংশন অফ এক্স নিব। ঠিক আছে? ওকে, দিয়ে এখানে অনেকগুলো মান আমরা নিব, অনেকগুলো মান আমরা নিব। তাহলে একটা কাজ করি, এই যে এদিক থেকে আগাতে যাচ্ছি, এদিক থেকে আগাতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি কার কাছে? 3 এর দিকে আগাচ্ছি। তাহলে আগে লিখবা না, এটা আমি অস্পষ্ট ভাবে লিখলাম। ধরো এই জায়গাটাতে 3 আছে,
আমরা 3-এর দিকে আগাবো। তো 3-এর দিকে আগাতে পারি, এই দিক থেকে আগাচ্ছি ধরো, তাহলে এই দিক থেকে আগাচ্ছি, -3 বসাতে পারি, -2 বসাতে পারি, -1 বসাতে পারি, 0 বসাতে পারি, তারপরে 2 বসাতে পারি, তারপরে 2 বসানোর পরে 3 বসাতে পারি, বা আরো কয়েকটা সংখ্যা যদি নিই, ধরো -1 তারপরে 0 বসাতে পারি। আমি আস্তে আস্তে 3-এর দিকে আগাচ্ছি, কিন্তু দেখো এই দিক থেকে আস্তে আস্তে 3-এর দিকে আগাচ্ছি, এদিক থেকে আস্তে 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 আগাতে 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 3-এর দিকে যাচ্ছি। তাহলে 3-এর দিকে যাচ্ছি, তাহলে -4, -3, -2, -1, -1 মানে 0, তারপরে 0.1, তারপরে 1.5, 1, 1.2, 2.5 এভাবে বসাচ্ছি। ধরো এটা 2, এই যে এটা 2, এটা ধরো 2.9, ঠিক আছে, এরকম। দেন 3, কিন্তু 3টা আমরা বসাবো না, এই যে 3 এটা আমরা বসাবো না, 3টা বসাবো না, আমি 3-এর দিকে যাচ্ছি। তাহলে এই একটা ঘর আমরা একটু ফাঁকা রাখি। এইবার আসো এই দিক থেকে, মানে এই যে পজিটিভ এই দিক থেকে আবার 3-এর দিকে যাচ্ছি। তাহলে কেমন ভাবে হয়, ধরো এটাকে অন্য একটা কালার দিয়ে লিখি। এটা ধরো 6, তারপরে 5 বসাই, 5, তারপরে ধরো 4, এটা 4 পয়েন্ট, আচ্ছা এটা হচ্ছে 4, ঠিক আছে, এটা 3.9, তারপরে ধরো 3.5। আমরা কিন্তু 3-এর দিকে আগাচ্ছি, এটা 3.001। দেখো আমরা কিন্তু 3-এর দিকে আগাচ্ছি, এদিক থেকে আগাচ্ছি কার দিকে, 3-এর দিকে। এই যে এদিক থেকে আগাচ্ছি, 3-এর দিকে আগাচ্ছি, এভাবে 3-এর দিকে আমরা আগাচ্ছি। তাহলে দেখি তো ফাংশন অফ এফ এর মানটা কত হইতে চাচ্ছে, ফাংশন অফ এফ এর মানটা, ফাংশন অফ এফ এর মানটা কত হইতে চাচ্ছে। আসো দেখি, এক্স এর মান যদি -3 বসাই, তাহলে ফাংশন অফ এক্স হবে -3 + 2 -1। এক্স এর মান যদি -2 বসাই, -2 + 2 0। যদি এক্স এর মান 2 বসাই, 2 + 2 4। যদি 0 বসালে 2, 2 বসালে 4, 2.9 বসালে 2.9 + 2, ও আচ্ছা, এটা তো তাহলে 4.9। আমি যদি এখানে আরেকটা ঘর ধরো নিতাম 2.999, তাহলে এটা হইতো 4.999। বুঝতে পারছো, 2.999 যদি হইতো, তাহলে এটা হতো 4.999, এখানে এটা হইতো 4.999। 2.999 যদি হয়, তাহলে এটা হবে 4.999। লিখলাম, এই যে মানটা এটাও লিখলাম। ওকে, এবার মাঝখানে একটা ঘর ফাঁকা, মাঝখানে একটা ঘর ফাঁকা, ওই ঘরে আসলে 3 বসাবো, কিন্তু 3 তো আমরা বসাবো না, 3 তো আমরা বসাবো না। এইবার তাহলে আসো, এবার আমরা 3 থেকে বের হয়ে আসি, ঠিক আছে, অথবা এই দিক থেকে 3-এর কাছে যাই, ঠিক আছে। এখানে 3 বসতো, কিন্তু 3 আমি বসাই নাই। তাহলে আমরা এবার কি করব, হয় 3 থেকে বের হয়ে আসতেছি, অথবা এই দিক থেকে 3-এর দিকে যাচ্ছি। তাহলে 3.0001 বসাইলে এর সাথে যদি 2 যোগ করি, তাহলে 5 এখানে হবে 5.001। তারপর আমি যদি 3.5 বসাই, 3.5 বসালে 5.5 হবে, 3.9 বসালে 5.9, 4 বসালে 4 2 6, 5 বসালে 5 2 7। ওকে, তাহলে এবার একটা জিনিস বলো তো, আমি এদিকে কার দিকে আগাচ্ছিলাম, 3-এর দিকে। দেখো 2.9, ঠিক আছে, আমি আগাচ্ছিলাম কার দিকে, 3-এর দিকে। আমি 3-এর দিকে আগাচ্ছিলাম, 3-এর দিকে আগাচ্ছিলাম। আর এখান থেকে কত থেকে বের হয়ে আসতেছি, 3 থেকে, অথবা এদিক থেকে আমরা কার দিকে আগাচ্ছি, 3-এর দিকে আগাচ্ছি। দেখো 3-এর দিকে আগাচ্ছি, তাহলে এই জায়গাটায় হওয়ার কথা ছিল 3। তা আমি তোমাকে 3 বসাবো না, 3 না বসিয়ে তুমি আমাকে বলো তো, তাহলে ফাংশন অফ এক্সটা কত হইতে চাই, এইখানে আসলে কত হইতে চাই। তুমি না বসায় বলবা, 3 বসাবা না, এখানে 3 বসাবা না, না বসায় বলো যে ভাই 4.9, আচ্ছা, আর 5.001, তাহলে এইটা তো আসলে 5-এর দিকে যাচ্ছে। আবার এখান থেকে দেখো 5 থেকে বের হয়ে আসতেছে, দেখো তো ব্যাপারটা বুঝো কিনা। 2 4 4.9 4.999 5.001 5.5 5.9, তাহলে এখানে 5-এর দিকে আগাচ্ছে আর 5 থেকে বের হয়ে আসতেছে। তাহলে এখানে আসলে কত হইতে চাই, 5 হইতে চাই না, বুঝলা।
তাহলে এক্স টেন্স টু মানে এক্স 3-এর দিকে ধাবিত হচ্ছে, টেন্স টু। তাহলে এক্স টেন্স টু 3 হইলে, ভালো করে বোঝো, এক্স টেন্স টু 3 হলে ফাংশন অফ এক্স টেন্স টু 5, এটাই হচ্ছে সীমান্তিক মান বা লিমিটিং ভ্যালু। এটাই হচ্ছে সীমান্তিক মান বা লিমিটিং ভ্যালু। বুঝাইতে পারছি যে আমি ফাংশন অফ এক্স কে একটা নির্দিষ্ট বিন্দুর দিকে নিয়ে যাব, তাহলে আমি এক্স কে একটা নির্দিষ্ট বিন্দুর দিকে নিয়ে যাব, তাহলে ফাংশন অফ এক্সটা সে কার দিকে যায় সেই মানটা বের করাটার প্রসেসটাকেই বলা হচ্ছে লিমিট। তাহলে আমরা যদি একটু লিমিটের ডেফিনেশনটা এখানে একটু লিখি, লিমিটের ডেফিনেশনটা, যে ধরো কোনো ফাংশনে ইনপুট বা ডোমেইন মানে এক্স ধরেই বলি, যে কোনো ফাংশনে এক্স এর মান একটি নির্দিষ্ট বিন্দুগামী হলে ফাংশনটির এফ অফ এক্স এর মানও অন্য একটি বিন্দুগামী হয়, অন্য একটি বিন্দুর দিকে ধাবিত হয়। এটাই লিমিটিং ভ্যালু, ধাবিত হয়, এটাই লিমিটিং ভ্যালু বা লিমিট। এই প্রসেসটা, এই হিসাব নিকাশের প্রসেসটা, এটাকেই বলা হয় লিমিটের হিসাব করা। ওকে, লিমিটের হিসাব করা। তাহলে গ্রাফে দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে এটা ছিল এক্স এর জন্য, এক্স এর মান আমি এদিক থেকে আগাচ্ছিলাম, এদিক থেকে যখন তুমি আগাবো তখন এটাকে বলা হয়, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। ওকে, লেফট হ্যান্ড লিমিট। আর এদিক থেকে যদি আগাও তাহলে সেটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এগুলো তোমরা ম্যাথের ডিটেলস পড়বা। আমি যদি এদিক থেকে আগাই তাহলে রাইট হ্যান্ড লিমিট, আর এদিক থেকে আগালে সেটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। এগুলো তোমরা ম্যাথের ডিটেলস তোমরা তখন পড়বা, যখন ডিফারেন্সিয়েশন পড়বা তখন এগুলো ডিটেলস পড়বা। তাহলে আমি একটু তোমাকে একটা জিনিস এখানে দেখাই। ধরো এটা হচ্ছে ফাংশন অফ এক্স, আর এখানে হচ্ছে এক্স। তাহলে এক্স এর মান দেখো, এটা 0, এটা 1, 2, 3, 4, 5, এদিকে -1, -2, -3 এদিকে যাবে। তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি এখানে সংখ্যাগুলো বসাই, এক্স এর মান যদি 0 বসাই তাহলে ফাংশন অফ এক্স হয় 2, তাহলে এক্স 0 বসালে ফাংশন অফ এক্স হয় 2। ধরো এই যে এইটা হচ্ছে 1, 2, এটা হচ্ছে 2, এই যে এটা হচ্ছে 2। ওকে, 3, 4, 5, 6, 3, 4, 5, 6 এরকম। এবার এক্স এর মান 0 হলে এই পয়েন্ট, এক্স এর মান 0 বসালে ফাংশন অফ এক্স এই পয়েন্ট। এক্স এর মান যদি 1 বসাই, এক্স এর মান 1 বসালে ফাংশন অফ এক্স হচ্ছে 1 বসালে 3, এই যে এই পয়েন্ট। এক্স এর মান 2 বসালে 2 যোগ 2 4, 2 যোগ 2 4, 2 যোগ 2 4 এই পয়েন্ট, এই পয়েন্ট। 3 বসালে 5 এই পয়েন্ট। ওকে, তাহলে দেখো এই যে একটা সরল রেখা, ঠিক এটা এদিকে যখন যাবে, যদি আমি এক্স এর মান -1 বসাই, -1 যদি বসাই তাহলে -1 বসালে হবে -1 + 2 মানে +1, তাহলে -1 বসালে হবে +1 মানে এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট। দেন তারপরে আমি যদি এক্স এর মান তো 0 বসালাম, আমি যদি -2 বসাই তাহলে -2 + 2 0, অর্থাৎ -2 বসালে 0, তাহলে এখানে এসে মিশে যাবে আর কি, এই যে এইভাবে মিশে যাবে, যে এই একটা পয়েন্ট, দেন এই যে এইদিকে যাবে, দেন এইদিকে যেতে থাকবে। তাহলে এবার একটু বোর্ডে দেখো, এদিকে দেখো, সবাই বোর্ডে দেখো। আমি এক্স এর মান যদি এই যে এদিক থেকে আগাচ্ছি, কার দিকে, এই যে 3 এর দিকে আগাবো, এই যে এইটা হচ্ছে আমার পয়েন্টটা। আমি এক্স এর মান যদি 3 বসাই, -3 বসাই, -3, তাহলে -3 + 2, দেখো ফাংশন অফ এক্স এর মান তখন এই যে এইটুকু হচ্ছে ফাংশন অফ এক্স এর মান তখন -1। যদি আমি -3 বসাই, দেখো -1 ফাংশন অফ এক্স এর মান। এক্স এর মান যদি আমি -2 বসাই, -2 + 2 0 এই পয়েন্ট। এক্স এর মান যদি আমি -1 বসাই, -1 + 2 এই যে এই পয়েন্ট +1। এক্স এর মান যদি 0 বসাই, তাহলে 0 বসালে 0 + 2 2 এই পয়েন্ট। তাহলে একটা জিনিস খেয়াল করতেছো, আমি এদিক দিয়ে আগাচ্ছি আর ফাংশনটা এদিকে আগাচ্ছে, এই যে ফাংশনটা এদিকে আগাচ্ছে, বুঝতে পারছো? এদিকে আগাচ্ছে ফাংশনটা, এদিকে আগাচ্ছে।
আবার আমি এদিক দিয়ে আগাবো, তখন ফাংশনটা দেখবা এদিকে আগাবে। কেমনে? 5 বসাও তো। 5 বসাইলে 5 যোগ 2 7, অর্থাৎ 5 বসাইলে এই যেটা 7। যদি তুমি 4 বসাও তাহলে 4 যোগ 2 6, দেখো 4 যোগ 2 6, এখানে 6। তাহলে আমি এদিক দিয়ে যখন 3-এর দিকে আগাচ্ছি, যে 3-এর দিকে আগাচ্ছি, তখন ফাংশনের মানটা এদিক দিয়ে আগাচ্ছে, এদিক দিয়ে আগাচ্ছে। তাহলে এই যে এটা ছিল হচ্ছে 7, এটা ছিল হচ্ছে 6, ঠিক আছে? তাহলে এই যে 3-এ এটা কত? 3 এখানে কত হবে? 5, ঠিক আছে? তাহলে দেখো এই দিক থেকে ফাংশনটা আগাচ্ছে কার দিকে? এই যে 5-এর দিকে আগাচ্ছে, এই যে 5-এর দিকে আগাচ্ছে, এই যে এই পয়েন্টটা 5-এর দিকে আগাচ্ছে। দেখো বুঝলা কিনা? আমি এক্স এর মান এদিক থেকে আগাবো, তাহলে ফাংশনটা আগাচ্ছে 5-এর দিকে, ঠিক আছে? ফাংশনের যে আউটপুটটা সেটা আগাচ্ছে 5-এর দিকে। আমি এক্স এর মানটা পজিটিভ দিক থেকে 3-এর দিকে আগাচ্ছি, পজিটিভ দিক থেকে 3-এর দিকে আগাচ্ছি, ফাংশনের মানটা আগাচ্ছে 5-এর দিকে। আমি নেগেটিভ দিক থেকে 3-এর দিকে আগাচ্ছি, এই যে 3-এর দিকে যাচ্ছি, তখন ফাংশনটাও যাচ্ছে কার দিকে? 5-এর দিকে, 5-এর দিকে যাচ্ছে। তাহলে আমি রাইট হ্যান্ড থেকে যেদিকে আসতেছি, রাইট হ্যান্ড থেকে যখন আসতেছি এবং লেফট হ্যান্ড থেকে যখন যাচ্ছি, দেখো একটা নির্দিষ্ট মানের দিকেই যাচ্ছে। এমন না যে আমি এদিক থেকে যখন যাচ্ছি তখন ফাংশন একটা নির্দিষ্ট মানের দিকে যাচ্ছে, আবার এদিক থেকে যখন আসতেছি তখন অন্য একটা মানের দিকে যাচ্ছে, তা কিন্তু না। দেখো একটা মানের দিকেই যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি 3-এর দিকে আগাচ্ছি, যে কোনো দিক থেকে আগাই, তাহলে ফাংশনটা আগাচ্ছে কার দিকে? 5-এর দিকে। তো এটাই হচ্ছে লিমিটিং ভ্যালু। তো কথা হচ্ছে ভাই এই তো এত কাহিনী করার কি দরকার? এই কাহিনী এত করার কি দরকার? আপনি দেখেন, এই দেখেন, উফ, ভাই আপনারা নিয়ে আমি পারি না। ফাংশন অফ এক্স, এক্স প্লাস 2, এত কাহিনী করে আপনি বুঝালেন যে x টেন্ডস টু 3 হলে ফাংশন অফ x টেন্ডস টু 5 হয়। এত কাহিনী করে আপনি বুঝালেন। এবার দেখেন ফাংশন অফ x, x প্লাস 2, x যদি আমি 3 বসাই, তাহলে ফাংশন অফ 3 যোগ 2, 3 যোগ 2 5। তাহলে x 3 বসালে ফাংশন অফ 3, ফাংশন অফ x 5। কি দরকার, তাই না? আসলেই তো কি দরকার? এটা না করে তো ডিরেক্ট এটা করতে পারতাম, তাহলে তো হুদাই খাটনি হয়ে গেল, তাই না? ওকে ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আমরা তাহলে ভুল করেছি, ক্ষমা করে দাও। ভুল করেছি, ক্ষমা করে দাও। তুমি তাহলে এটা একটু করে দাও আমাকে। এফ অফ এক্স, এফ অফ এক্স, এফ অফ এক্স, এক্স স্কোয়ার মাইনাস 9, এক্স মাইনাস 3। এই যে ফাংশনটা, এই ফাংশনের আমাকে হিসাব করে দিবা যে এক্স এর মান 3 বসালে কত হয়। এক্স এর মান 3 বসালে কত হয়? 3। এবার এক্স যদি আমি 3-এর দিকে যাই, তাহলে এই ফাংশনটা কতর দিকে যায়? করো, কত সহজ ভাই। দেখেন এক্স যদি 3 হয়, 3 হলে এফ অফ এক্স 3 বসাই দিব, 3 স্কোয়ার মাইনাস 9, 3 মাইনাস 3, 3 ত্রোকে 9 বিয়োগ 9 0, 9 বিয়োগ 9 বিয়োগ 9 3 বিয়োগ 3 0 বাই 0, 0 বাই 0। তাহলে এই আকৃতিটা অনির্ণীয়ত। এইবার তো আমাদের মাথায় হাত, হাই হাই। এবার x 3 হলে তো কোনো মান পাওয়া গেল না, আগে তো পাওয়া গেছিল, x 3 হলে f অফ x 5। এবার x 3 হলে ফাংশন অফ x 0 বাই 0, অনির্ণ, অসংজ্ঞায়িত না কিন্তু, কি এটা? অনির্ণেয়। এবার তাহলে কি করা যায়? আমি তো এখানে একসাথে ধাক্কা খেয়ে গেলাম, হঠাৎ করে অনির্ণীয় চলে আসলো কোত্থেকে? তাহলে এই ফাংশনে যদি আমি 3-এর দিকে বসাই, দেখো লিমিটকে এভাবে লেখা হয়, এই যে ফাংশনে লিমিট, LIM, লিমিট x টেন্ডস টু 3, লিমিট x টেন্ডস টু 3,
এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3 ইকুয়াল টু হোয়াট? যদি বলো এটা ইকুয়াল টু 0/0, নো, 0/0 না, এর একটা অ্যান্সার আছে। আমি তোমাকে বলতেছি না এক্স 3 বসাও, এই লাইনের অর্থ বুঝো। এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3 এবং এক্স টেন্ডস টু 3, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এক্স ইকুয়াল টু 3 মানে এক্স এর মান 3 বসাও, এক্স 3 একেবারে 3 ইকুয়াল 3। এক্স টেন্ডস টু 3 মানে কি? এক্স 3 না, এক্স 3 এর দিকে ধাবিত হচ্ছে। এক্স এর মানটা তুমি বসাতে 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 3 এর দিকে যাচ্ছ। বুঝতে পেরেছ? অর্থটা বোঝা গেছে? এই দুটো কিন্তু আলাদা জিনিস। তো তুমি এক্স ইকুয়াল টু 3 বসায় চেক করে দেখলে, দেখি তো 3 বসায় চেক করে কত হয়, 0/0 আসলো। তাহলে 3 বসালে 0/0। কিন্তু এই ফাংশনটা যদি এক্স এর মানটা যদি তুমি 3 এর দিকে নিয়ে যাও, তাহলে এই ফাংশন অফ এক্স এর মানটাও একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়, নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়। মানে 3 বসালে কত হলো? 0/0। এই 0/0 এর মানটা একটা নির্দিষ্ট একটা মান হতে চায়। 0/0 তো অনির্ণ, কিন্তু অনির্ণ হলেও এটা না একটা মানে মান হতে চায়। 0/0 একটা মুখোশ, এর মুখোশের আড়ালে কেউ একটা আছে, তারে খুঁজে বের করতে হবে, তাকে খুঁজে বের করতে হবে। দেখো এটা খুবই সহজ ছিল, ফাংশন অফ এক্স এক্স প্লাস 2। আমি যদি তোমাকে বলি লিমিট এক্স টেন্ডস টু 3 হলে এক্স প্লাস 2 ইকুয়াল টু কত? ভাই এটা সহজ, কারণ এখানে এক্স মান 3 বসালে 0/0 আসে না, এই কারণে এখানে তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। যে এক্স এর মান যদি আমি 3 এর দিকে যাই, তাহলে এই ফাংশনটা কত হতে চাই, তো তখন তুমি বসাই দিবা, ঠিক আছে তাহলে এক্স এর মান কত হতে চাচ্ছে? 3 হতে চাচ্ছে, 3 বসাই, 3 যোগ 2 5। এখানে কি 0/0 আসলো? না, তাহলে এটা ঠিক আছে। এখানে তো কোনো ঝামেলা ছিল না, এবং আগেরটাই তাই, যে এখানে কোনো ঝামেলা ছিল না, এই কারণে ঝামেলাবিহীনভাবে হয়ে গেছিল। এবার এটার ক্ষেত্রে এক্স এর মান 3 এর দিকে গেলে এই ফাংশনটার মান কত হতে চাই সেটাই আমরা এখন বের করব। আমি এক্স এর মান 3 বসালে 0/0 পাচ্ছি, তো 0/0 তো অনির্ণ, তাই না? তাহলে এবার আসো আমরা একটু ব্যবচ্ছেদ করি, তুমি এই 0/0 মুখোশ টেনে খুলে ফেলবা, ঠিক আছে? এবার একটু আমরা বুঝি, ব্যবচ্ছেদ করি, তাহলে আমরা 0/0 মুখোশ টেনে খুলে ফেলতে পারবো। ফাংশন অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3। আমি এক্স এর মান 3 বসালে 0/0 অনির্ণ আকৃতি পেলাম, তাই না? তাহলে দেখি একটা জিনিস, আমরা একটা ছক করি, এখানে একটা ছক করি আমরা। এই ছকে এখানে নিব এক্স, এখানে নিব ফাংশন অফ এক্স, ঠিক আছে? তাহলে এবার আসো আমরা এক্স এর মান বসাতে বসাতে যাব কার দিকে? 3 এর দিকে। তা আমি প্রথমে ধরো 2 বসালাম, তারপরে 2.5 বসালাম, 2.9 বসালাম, 2.29 বসালাম, 2.999999 বসালাম, 4টা 9 বসালাম, ঠিক আছে? 2.999999 বসালাম, তারপর একটা ঘর ফাঁকা থাকলো, দেন আমি বসালাম 3.001, তারপরে আমি বসালাম 3.01, তারপরে আমি বসালাম 3.1, তারপরে ধরো বসালাম 3.5, দেন 4 বসালাম, ঠিক আছে? এই যে আমরা বসালাম, দেখি তাহলে ফাংশন অফ এক্স কত পাওয়া যায়। বসাও, 2 বসাও তো, 2 এর বর্গ বিয়োগ 9 ভাগ 2 বিয়োগ 3 মাইনাস 1, তা -5, মানে 5 আর কি, ঠিক আছে? 5। তারপরে 2.5 যদি বসাই, 2.5 এর স্কোয়ার মাইনাস 9 ভাগ 2.5 মাইনাস 3, ও 5.5। আচ্ছা 2.9 বসাও, আমি জানি কত পাবো জানো? 5.9, 2.99, 5.99, 2.9999, 5.9999, 2.999999, 5.999999, তারপরে নাই কিছু। এবার 3.001 দেখবা বাবা 6.001, 3.01 6.01,
3.1 6.1 3.5 6.5। আচ্ছা তুমি আমাকে বলো তো আমরা এখানে এখানে কার দিকে আগাচ্ছিলাম? মান বসাতে বসাতে 2 2.5 2.9 2.99 2.999, আমরা কার দিকে আগাচ্ছিলাম? 2.99999, আরেকটু হলে কত হয়ে যাইতো? তাহলে আমরা আসলে 3-এর দিকে আগাচ্ছিলাম। ওকে, আমরা এরপরে 3 থেকে বের হয়ে আসতেছি। দেখো 3.001 3.01 3.1 3.5, আমরা কত থেকে বের হয়ে আসতেছি? কত থেকে বের হয়ে আসতেছি? আমরা 3 থেকে বের হয়ে আসতেছি। আমরা 3-এর দিকে আগাচ্ছিলাম, 3 থেকে বের হয়ে আসতেছি। তাহলে আমি যখন 3-এর দিকে আগাচ্ছিলাম, এক্স এর মান বসাতে বসাতে আমি যখন 3-এর দিকে আগাচ্ছিলাম, তখন তুমি একটু অ্যানালাইসিস করো, একটু বুদ্ধি খাটাও। দেখো তো ফাংশন অফ এক্স এর মানটা কার দিকে আগাচ্ছিল? 2 বসালে 5, 2.5 5.5 2.9 5.9 5.99 5.9999 5.999999, কত? এরপরেরটা কত? এরপরেরটা আরেকটু হলে কত হয়ে যাইতো? আরেকটু হইলেই তো ভাই 6 হয়ে যাইতো। তাহলে এই মানটা আসলে কত হতে চাচ্ছে? কত হতে চাচ্ছে? 6 হতে চাচ্ছে। তুমি 3 থেকে বের হয়ে আসো, দেখো তো কত থেকে বের হয়ে আসতেছে? 6.001 6.01 6.1 6.5। তুমি 3 থেকে বের হয়ে আসলে ফাংশন অফ এক্সটাও 6 থেকে বের হয়ে আসতেছে। বলো এবার তাহলে ভাই 3 বসান্ত দেখি, বসান্ত 3 বসালা, 3 বসাইলে 3-এর বর্গ 9 বিয়োগ 9 3 বিয়োগ 3 0/0। 3 বসাইলে কত? 0/0। আর এই 0/0 কি? অনির্ণেয়। এইবার তুমি বলো এই অনির্ণেয় এখানে আসলে কত হতে চাচ্ছে? আমি বলবো না 0/0 এর মান কত। এই 0/0 আসলে এটা একটা মুখোশ। এই মুখোশের আড়ালে, মুখোশটা সরাই ফেলো, মুখোশের আড়ালে দেখো তো কে লুকায় আছে? কে লুকায় আছে? ইয়েস, 6 লুকায় আছে। ধরতে পারছো? এটাই হচ্ছে লিমিটিং ভ্যালু। তোমার এই ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, এই ক্ষেত্রে তুমি 0/0 আসেনি। এক্স এর মান 3 ডিরেক্ট বসাই দাও, 0/0 অনির্ণ আকৃতি আসে না। তাহলে তুমি ডিরেক্ট বসাই দিলে তুমি লিমিটিং ভ্যালুটা পেয়ে যাবা, যে এক্স এর মান 3 হতে চাইলে ফাংশন অফ এক্সটা কত হতে চাই, ডিরেক্ট বসাই দিবা, তাহলে চলে আসবে। কিন্তু এখানে দেখো, এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ডিরেক্ট বসালে সেটা আসে নাই। কারণ আমি যদি x3 বসাই, তাহলে এখানে এই যে ফাংশন অফ এক্সটা পাবো 3-এর বর্গ বিয়োগ 9 3 বিয়োগ 3 0 9 বিয়োগ 9 0 বিয়োগ 0 সরি 9 বিয়োগ 9 0 3 বিয়োগ 3 0। তাহলে 0/0, এই 0/0টা আসলে অনির্ণেয়। তাহলে অনির্ণেয় আকৃতি থাকলে তখন তো আমি এই লিমিটিং ভ্যালুটা বের করতে পাচ্ছি না। এই অনির্ণ আকৃতি, এই অনির্ণ আকৃতিটাকে আমাকে সরাতে হবে। আমি তোমাকে কিন্তু ম্যাথের কোনো নিয়ম শিখাইনি, এখন আমি দেখব কিভাবে ম্যাথমেটিক্যাল ওয়েতে আমরা লিখে হিসাব নিকাশ করতে পারি, সেটা আমি দেখব। বাট আমি তোমাকে ফিল করালাম যে দেখো ভাই, আমি যদি এক্স এর মান বসাতে বসাতে 3-এর দিকে আগাই, তাহলে ফাংশন অফ এক্সটা 6-এর দিকে আগাই। আমি যখন 3 থেকে বের হয়ে আসি, তাহলে ফাংশন অফ এক্সটা 6 থেকে বের হয়ে আসে। তাহলে যদি 3 বসাই তাহলে তো 0/0 হয়। এই 0/0 আসলে কত হতে চাচ্ছে? এই 0/0 আসলে এখানে 6 হতে চাচ্ছে। এই 0/0, এই যে 0/0, এটা আসলে 6 হতে চাচ্ছে, 6 হতে চাচ্ছে। ঠিক আছে, 6 লিখবো না আমরা, ইকুয়াল 6 লিখবো না, 6 হতে চাচ্ছে। মানে 0/0 এর মান তো অনেক কিছুই হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, ঠিক আছে, -3 হইতে পারে, 6 হইতে পারে, 8 হইতে পারে, 10 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এই ফাংশনের জন্য 0/0 কত হইতে চাচ্ছে? এই ফাংশনের জন্য 0/0 এটা 6 হতে চাচ্ছে। কথা কি বুঝলা? তাহলে x টেন্ডস টু 3 হলে এই ফাংশন অফ x 6 হবে, 6 হবে, ফাংশন অফ x 6 হবে। কিন্তু তুমি ডিরেক্ট 3 বসালে এটা আর পাচ্ছ না, ডিরেক্ট 3 বসালে 0/0 চলে আসতেছে। আচ্ছা তাহলে ভাই ম্যাথমেটিক্যাল উপায়ে কি কোনোভাবে এটা হিসাব নিকাশ করা যায়, নাকি আমার এরকম ছক করতে হবে, গ্রাফ আঁকতে হবে? উত্তর হচ্ছে না, ছক বা গ্রাফ আঁকার দরকার নেই। ম্যাথমেটিক্যাল উপায়ে সুন্দরভাবে এটা হিসাব নিকাশ করা যায়। তার জন্য কি করতে হবে? 0/0 অনির্ণ আকৃতিটা সরাতে হবে। আমি এক্স এর মান 3 তখনই বসাবো যখন
অনিন্য আকৃতি থাকবে না। তাহলে ফাংশনটাকে সাইজ করে এমন আকৃতিতে নিতে হবে যেন এক্স এর মান ইনপুট দেওয়ার পরে 0/0 আর না। ঠিক আছে, বা এটা কি সম্ভব? কেন সম্ভব না? দেখো তো, লিমিট, এই যে লিমিট x টেন্ডস টু 3 ফাংশন অফ x মানে x² - 9 x - 3, এটাই তো আমরা বের করতে চাই। তাহলে আমরা কি করব, আমরা আগেই x = 3 বসাবো না। দেখো এই লাইনে আমরা এই যে লিমিটিং ভ্যালু বের করবো, এই যে লিমিট, আমরা আগেই 3 বসাবো না। যদি আমি এখনই 3 বসাই তাহলে 3 এর বর্গ বিয়োগ 9, 3 বিয়োগ 3, তাহলে কিন্তু 0/0 হয়ে যাবে। তাহলে আমরা আগে এটা বসাবো না, ওকে। তাহলে আমরা কি করব, আমরা এটাকে একটু কাটছাট করতে থাকবো যতক্ষণ না এই অনিন্য আকৃতি বিদায় হয়। তাহলে লিমিট x টেন্ডস টু 3, এটাকে দেখি কোনোভাবে কাটছাট করা যায় কিনা। x² - 9 মানে x² - 3² x - 3, তাহলে লিমিট x টেন্ডস টু 3 নিচে x - 3, দেখো তো a² - b² এর সূত্র পড়ে না? হ্যাঁ, তাহলে a - b a + b, ওকে। দেন এবার এই দুইটা কাটাকাটি করে দাও, ওকে। তাহলে এবার লিমিট x টেন্ডস টু 3 ই পড়ে থাকলো x + 3। আচ্ছা, এবার x এর মান যদি আমি 3 বসাই তাহলে কি অনিন্য আকৃতিটা থাকে? না, অনিন্য আকৃতির দশা দূর হয়ে গেছে। ঠিক আছে, অনিন্য আকৃতির যে শনির দশা আমাদের উপর পড়ছিল ওটা কেটে গেছে। অনিন্য আকৃতিটা এখন আর নাই, ঝামেলাটা এখন আর নাই। তাহলে বসাও, এইবার তুমি বসাবা, যখন বসাবা তখন এইটুকু আর লেখার দরকার নেই। যতক্ষণ না তুমি x এর মান 3 বসাচ্ছ ততক্ষণ এটুকু লিখে টেনে নিয়ে আসবা। যখন বসাবা তখন আর লেখার দরকার নেই। তাহলে x টেন্ডস টু কত, এটাকে কিভাবে পড়বা? x টেন্ডস টু, x হতে চাই বাংলায়, ঠিক আছে, x টেন্ডস টু কত হতে যাচ্ছে? 3 হতে যাচ্ছে। তাহলে x এর জায়গায় 3 বসাবা, 3 + 3, 3 + 3 6। আরে লিমিটিং ভ্যালু তো বের হয়ে গেছে, এবং আমরা ছকে তো সেটাই দেখছিলাম যে ও 6 হতে চাচ্ছে। ক্লিয়ার? লিমিটটা বোঝা গেছে? তাহলে এরকম এখন তোমাকে যদি দুই একটা ফাংশনের এরকম লিমিটিং ভ্যালু বের করতে দিই তাহলে তুমি পারবে না? দেখি একটা নিজেরা করো তো। লিমিট x টেন্ডস টু 2 x² - 4 x - 2 করো তো এটা। ভাই এটা তো খুবই সহজ, আগেরটার এটা তো ডুপ্লিকেট। হ্যাঁ, করতে হবে। তো প্রথমে একটা কাজ করতে হবে, তুমি যে আগে শোনো, আমরা অনিন্য আকৃতি আসলেই কাটছাট করি, তাই না? অনিন্য আকৃতি না আসলে কি কাটছাট করার দরকার আছে? তো আগে যে অনিন্য আকৃতি আসে কিনা এটা একবার চেক দিয়ে নিবা, আগে এটা চেক দিয়ে নিবা। যেমন x = 2 হলে আগে দেখো কত হয়। x = 2 হলে, x = 2 হলে 2² - 4 / 2 - 2, ওকে। তাহলে 4 - 4 0/0 অনিন্য। হ্যাঁ, এই যে অনিন্য আসছে, তাহলে এবার আমাদের এখান থেকে হিসাব নিকাশ করে এই অনিন্য আকৃতিটাকে বাদ দিতে হবে। দেন আমাদের x = 2 ইনপুট দিতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 2 x² - 4 x - 2, তাহলে লিমিট x টেন্ডস টু 2, উপরে x - 2 x + 2 লেখা যায়, নিচে x - 2। এইবার কাটো, দেখো এবার আর অনিন্য আকৃতিটা নেই। লিমিট x টেন্ডস টু 2 x + 2 বসাও, x এর মান এবার 2 বসে দাও। যখনই x 2 বসা দিচ্ছ তখন এইটুকু আর লিখবা না কিন্তু, কারণ আমাদের কাজ তো হয়ে গেছে, মান তো বসানো হয়ে গেল। 2 + 2, এই যে 2 + 2 4, বুঝছো? ছক করে করবো না, ছক তো আমরা বোঝার জন্য দেখছি, আমরা তো এবার সব ম্যাথে ছক করবো না, সব ম্যাথ করার সময় তো আর ছক করবো না। তাহলে বলো তো লিমিটের ম্যাথ নিজে পারা যাবে কিনা? পারা যাবে? তাহলে আমরা দুই একটা ম্যাথ একটু দেখি তো নিজেরা পারি কিনা, আরো দুই একটা। ধরো লিমিট x টেন্ডস টু 2 x - 2 / x² - 3x + 2, ঠিক আছে। দেখো তো এই জিনিসটা আমরা এটা পারি কিনা। আমরা আগে চেক দিতে হবে যে x = 2 বসালে x টেন্ডস টু কত 2, x = 2 বসালে এই ফাংশনটা 0/0 আকৃতিতে আসে কিনা এটা আগে চেক দিই। তাহলে x = 2 হলে 2 - 2 / 2² - 3 × 2 + 2, 2 - 2 0, নিচে 2 এর বর্গ 4,
4 যোগ 2 6 বিয়োগ 6 আরে 0। তাহলে এই যে অনির্ণ আকৃতি আসছে, তাহলে তাহলে এই অনির্ণ আকৃতিটাকে আগে দূর করতে হবে। তাহলে দেখি তো দূর করা যায় কিনা। লিমিট x টেন্ডস টু 2 উপরে x মাইনাস 2 x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, দেখি একে কোনোভাবে ভাঙা টাঙা যায় কিনা। লিমিট x টেন্ডস টু 2, এবার তো আর a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে না, তো কি হয়েছে অন্য কিছুতে পড়বে। x মাইনাস 2 x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, আরে মাইনাস 3 2 অক্ষে 2 মিডিল টার্ম ব্রেক করা যায়, x স্কয়ার মাইনাস 2 অক্ষে 2, তাহলে 2x মাইনাস x প্লাস 2। ওকে, লিমিট x টেন্ডস টু 2 x মাইনাস 2, এখান থেকে x কমন নিলে x মাইনাস 2 আর মাইনাস 1 x মাইনাস 2। লিমিট x টেন্ডস টু 2, তুমি এখন ম্যাথের বই খুলে লিমিটের অধ্যায় করে ফেলতে পারবা, বেসিক তো আমরা বুঝে গেছি। x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 1। ওকে, এই যে x মাইনাস 2 x মাইনাস 2 কাটাকাটি, এবার আমরা বসাতে পারবো। দেখো অনির্ণ আকৃতি চলে গেছে, তাহলে এবার উপরে এখানে থাকলো 1 আর নিচে থাকলো x মাইনাস 2, তাহলে 1 ডিভাইডেড বাই x মাইনাস 2, x এর মান 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে 1। তাহলে এই ফাংশনে এই ফাংশনে লিমিট x টেন্ডস টু 2 হলে এই ফাংশনটা আসলে কত হতে চাই, 1 হতে চাই, মানে এই 0/0 এর মুখোশের আড়ালে কত আছে, 1 আছে। বুঝতে পারছো, মানে কি একটা সুন্দর প্রসেস, যে 0/0 তো অনির্ণ, কিন্তু আমরা একটা ফাংশনের লিমিটিং ভ্যালুটা মানে ওই 0/0 আসলে কত হতে চাচ্ছে এইটা না আমরা বের করে ফেলতে পারতাম। বুঝতে পারছো, তাহলে দেখো ম্যাথমেটিশিয়ানরা কত মানে খাটাখাটনি করছে এই জিনিসগুলো আবিষ্কারের পিছনে, এবং কত মজার জিনিস এইগুলা। ঠিক আছে, তাহলে আরেকটা ম্যাথ আমরা একটু দেখি পারি কিনা নিজেরা। সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 3 x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 আর x স্কয়ার মাইনাস 7x প্লাস 12। ওকে, বলো তো দেখি এটা পারি কিনা। আগে চেক দিতে হবে যে দেখি 0/0 আসে কিনা। x ইকুয়াল টু 3 হলে 3 স্কয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6 আর 3 স্কয়ার মাইনাস 7 ইন্টু 3 প্লাস 12, তাহলে 3 3 9 বিয়োগ 3 5 15 যোগ 6 0, 3 3 9 বিয়োগ 3 7 21 যোগ 12 0। ওকে, অনির্ণ। হ্যাঁ, তাহলে এবার অনির্ণ আকৃতিটা আগে দূর করতে হবে, অনির্ণ আকৃতি দূর করতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 3, লিমিট x টেন্ডস টু 3, তাহলে 6, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, 12, 3 4 12, x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 শেষ। লিমিট x টেন্ডস টু 3, উপরে x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3, x কমন নিলে x মাইনাস 4 মাইনাস 3 কমন নিলে x মাইনাস 4, তাহলে লিমিট x টেন্ডস টু 3 x মাইনাস 4 x মাইনাস 3, উপরে x মাইনাস 3 x মাইনাস 2, x মাইনাস 3 x মাইনাস 3 কাটাকাটি। তাহলে এইবার আমরা মান বসাই দিব। x এর মান কত হতে যাচ্ছে, 3 হতে যাচ্ছে, 3 বিয়োগ 2, যখনই আমি x এর মানটা বসাই দিব তখন কিন্তু এটা আর লিখবো না। ওকে, x মাইনাস 4, x কত হচ্ছে যাচ্ছে 3, 3 বিয়োগ 4, তাহলে উপরে 1 আর নিচে মাইনাস 1, অ্যান্সার হচ্ছে মাইনাস 1 শেষ। ওকে, ডান। তাহলে এবার আসো তো লিমিট x টেন্ডস টু 2 x মাইনাস 2 x মাইনাস 2 আর x স্কয়ার মাইনাস 7x প্লাস 12, x স্কয়ার মাইনাস 7x প্লাস 12। নাও এটা করো তো, এটা করো তো। তাহলে কি করতে হবে, নিচে এটাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে, মান টান বসাতে হবে। উত্তর হচ্ছে দরকার নাই, আগে চেক দাও। x ইকুয়াল টু 2 হলে 2 হলে আগে চেক দাও। 2 মাইনাস 2, 2 স্কয়ার মাইনাস 7 ইন্টু 2 প্লাস 12 কত হয় বলো তো। উপরে হয় 0, নিচেও হবে 0, না থামো। 2 এর বর্গ বিয়োগ 7 দুগুণে 14 যোগ 12, তাহলে 2 নিচে 2, এটা 0/0 না, এটা অনির্ণেয় না, 0 ডিভাইডেড বাই সামথিং,
এই 0 ডিভাইডেড বাই সামথিং, এটা কি অসংজ্ঞায়িত? 2 ডিভাইডেড বাই 0 অসংজ্ঞায়িত। 0 ডিভাইডেড বাই সামথিং কি? 0 ডিভাইডেড বাই সামথিং কি? 0 ডিভাইডেড বাই সামথিং হচ্ছে 0, তাহলে এটা 0, এটা 0। তাহলে এবার এখান থেকে লিমিটিং ভ্যালু বের করব, হয়ে গেছে লিমিটিং ভ্যালু বের করা, এটাই অ্যান্সার। 0/0 আসলে না আমরা লিমিটিং ভ্যালু হিসাব নিকাশ করবো, অর্থাৎ 0/0 অনির্ণ আকৃতিটি সরাবো, দেন মান বসাবো। আমরা তো অলরেডি x এর মান 2 বসাচ্ছি, আমরা তো 0/0 আসে নাই, তাহলে কেন করবো এটা? বুঝতে পারছো? এটাই অ্যান্সার, শেষ, এখানেই অ্যান্সার শেষ। 0/0 আসলে দেন আমরা অনির্ণ আকৃতি দূর করে দেন মানটা বসাবো, কিন্তু আমাকে 0/0 আসছে, আমার তো 0 আসছে, ঠিক আছে? 0 তো আর অনির্ণ না, 0/0 অনির্ণ, 0 তো আর অনির্ণ না। বুঝতে পারছো নাকি পারো নাই? তাহলে লিমিট x টেন্ডস টু 3 x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2x প্লাস 9, করো তো এটা, করো তো এটা। তাহলে x ইকুয়াল টু কত হবে? 3। 3 হলে দেখি কি হয়। 3 হলে 3 এর বর্গ বিয়োগ 4, আচ্ছা 3 এর বর্গ যোগ 2 গুণ 3 যোগ 9, তাহলে উপরে 3 × 9 বিয়োগ 4 5, আর নিচে 9 যোগ 3 দুগুণে 6 যোগ 9 24, 5/24 অ্যান্সার, শেষ। 0/0 আসছে, অনির্ণ হয়েছে, এটা তো সহজ। x এর মান 3 হইলে ফাংশন অফ x এর মান এত হইতে চাই, শেষ। x এর মান 3 হইতে চাইলে ফাংশন অফ x এর মান এত হইতে চাই, শেষ, কাহিনী খতম। এখানে তো হিসাব নিকাশ করা কঠিন না, ওই যে লিমিট x টেন্ডস টু 2, প্রথম যে ম্যাথটা আমরা করছিলাম x + 2 হইলে কত, নাকি x + 3 ছিল কি জানো? আচ্ছা x টেন্ডস টু 3 ছিল, কত? তাহলে এবার বসাই x কত, 3 হইতে চাই, 3 যোগ 2 5, সিম্পল হিসাব, শেষ, এখানেই কত। মাথায় ঢুকছে এটা? তাহলে পারবো আমরা এগুলা, গুড। কি চাই? বক্ররেখার ঢাল, তাই না? বক্ররেখার ঢাল, অন্তরীকরণ, এটাই তো আমরা চাই। আসো বক্ররেখার ঢাল বের করব, বক্ররেখার ঢাল নির্ণয়। তো এটুকু তুমি আমার সাথে একমত ছিলা যে বক্ররেখার ঢাল এক এক পয়েন্টে এক এক রকম। আমরা যদি y = x³ এই গ্রাফটা যদি আঁকি, শোনো তোমাকে একটা এই জিনিস বলে রাখি, যে কোনো গ্রাফ আঁকার জন্য একটা অ্যাপ আছে, ডেসমস, ঠিক আছে? এই যে অ্যাপটা, এটা কিন্তু খুবই কাজের অ্যাপ। তুমি কি করবা, তোমার ফোনে অ্যাপে নামাই নিবা, অথবা গুগল সার্চ দিয়ে ডেসমস, DESMOS, ডেসমস সার্চ দিবা, দিলে দেখবা এই যে গ্রাফটা চলে আসবে। এখানে গ্রাফ আঁকা যায়, যে কোনো গ্রাফ কেমন হবে ফিল করার জন্য এটা খুবই কার্যকর একটা জিনিস। দেখো আমি y = x³ লিখবো, y = x³ দেখো কেমন হয়, y = x³ দেখছো, এই যে y = x³ দেখো নিচের দিকে এরকম, আর যদি আমি ধনাত্মক সাইড আঁকি, অর্থাৎ x অক্ষের উপরের সাইড আঁকি, তাহলে দেখো এই যে এইভাবে যাচ্ছে, এইভাবে উপরের দিকে উঠে গেছে, এই যে এইভাবে উপরের দিকে। এটা কি সরল রেখা মনে হয় তোমার কাছে? এটা কি সরল রেখা মনে হয়? না, এটা সরল রেখা না, এটা কিন্তু বক্ররেখা, ঠিক আছে? তাহলে y = x³ এটা এরকম একটা বক্ররেখা হবে। সেটা কিভাবে বোঝা যায়? তুমি যদি কয়েকটা মান নাও তাহলেই তুমি বুঝতে পারবা, কয়েকটা মান নিলেই হবে। এটা x, এটা y, x যদি 0 হয় y 0, 1 1, 2 8, 3 27, 4 নিলে 64, আর দরকার নেই। তাহলে 0 0, আসো বিন্দুগুলো বসাই, 0 0 এটা, 1 1, আচ্ছা 1 1 মানে এই পয়েন্ট, তারপরে 2 8, বাপরে বাপ 2, এটা 2, আর এটা 8, এটা 1 2 3 4 5 6 7 8, এই যে এটা 8, তাহলে 2 8 এখানে। তারপরে 3 27, 3 27, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 27, অনেক উপরে উঠে গেছে, এই যে অনেক উপরে। তাহলে বিন্দু যদি আমি বসাই, গ্রাফটা কেমন পাবো? এইভাবে সাই করে উপরে উঠে গেছে, বুঝতে পারছো? এবার আমি যদি y অক্ষটাকে একটু চাপাই, y অক্ষটাকে একটু চাপাই, x অক্ষটাকে টেনে যদি একটু বড় করি, এই দেখো এরকম, এই যে আমি ধরো এরকম ছিল, এই হচ্ছে গ্রাফ। আমি x অক্ষটাকে টেনে একটু বড় করব, y অক্ষটাকে একটু চাপাই দিব, এই যে চাপাই দিলাম, x অক্ষটাকে টেনে একটু বড় করলাম, দেখো তো জিনিসটা দেখতে তখন এরকম না? আমি এই কাজটা যদি এখানে করি, তাহলে তখন গ্রাফটা পাবো তখন গ্রাফটা দেখতে একটু সুন্দর হবে। এটা x, এটা y,
তো আমি এইভাবে গ্রাফটা তখন এই যে এরকম হবে দেখতে, ঠিক আছে। তাহলে এই গ্রাফের এই পয়েন্টটা ধরো 1 1, এই পয়েন্টটা ধরো 2 8, এই পয়েন্টটা ধরো 327 327, এই হচ্ছে বিন্দুগুলা। এই পয়েন্ট হচ্ছে 0 0 0 0, এই পয়েন্টটা। ওকে, এবার দেখো ঢাল এক এক বিন্দুতে এক এক রকম হবেই। ঢাল এক এক বিন্দুতে, এই বিন্দুতে যদি আমরা ঢাল আঁকি তাহলে এই বিন্দুর স্পর্শক এক্স অক্ষের সাথে এই কোণ তৈরি করে। আমি যদি ঢালটা এই বিন্দুতে আঁকি, এই বিন্দুতে অঙ্কন করি, তাহলে এই বিন্দুতে যে স্পর্শকটা আঁকতেছি দেখো সে এক্স অক্ষের সাথে এই কোণ তৈরি করে। তাহলে এই পয়েন্টে কোণ θ1, এই পয়েন্টে কোণ θ2, তাহলে আলাদা, তাহলে ঢালও হবে আলাদা। কোণ যেহেতু আলাদা তাহলে m = তো tan θ, তাহলে ঢালও হবে আলাদা, ঢালও হবে আলাদা, ঠিক আছে। তো দেখি আমরা তাহলে x = 2 এই পয়েন্টে আমরা ঢালটা বের করব, তাই না? আমরা ওই পয়েন্টে ঢালটা এবার একটু বের করার ট্রাই করি তাহলে। এই যে গ্রাফটা আঁকলাম y = x³, বিন্দুগুলো বসাই। বিন্দুগুলো হচ্ছে 0 0, এই বিন্দুটা 0 0, এই বিন্দুটাকে ধরলাম 1 1, এই বিন্দুটা হচ্ছে 2 8, এই বিন্দুটা 2 8, এই বিন্দুটা ধরো 327। ওকে, 327 আমরা ঢালটা বের করব, তাই তো? আমরা যদি এখানে এই যে ছক অনুযায়ী বিন্দুগুলা দেখি তাহলে বিন্দুগুলো ছিল y = x³ এর, x এটা y 0 0 1 1 2 8 327 4 64, এই যে বিন্দুগুলো ছিল। ঢাল বের করবা, ভাই ঢাল বের করবো, ঢাল বের করে কি কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, ঢাল বের করো। তো তুমি যদি এখান থেকে ঢাল বের করো, এই যে ছকে যে মানগুলো আছে এখান থেকে যদি ঢাল বের করো, নাও তো যে কোনো দুইটা বিন্দু নাও তো ঢাল বের করার জন্য। আমরা যদি এখান থেকে ঢাল বের করার জন্য যে কোনো দুইটা বিন্দু নিয়ে হিসাব করি, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, ধর আমি এই দুই বিন্দু নিলাম, 27 - 8 গুড, আর 3 2 3 - 2, তো 27 - 8 27 - 8 19 মনে হয়, 27 - 8 19, 19 ভাগ 1, তাহলে ঢাল 19। এই যে ঢাল বের করে ফেলছি। কেউ বলবে ভাই দেখেন আপনি তো ঢাল বের করছেন, আমিও একটু ঢাল বের করি। আচ্ছা, আমি নিব হচ্ছে 1 1 আর 327, তাহলে 27 - 1 আর 3 - 1, তাহলে 27 - 1 26 ভাগ 2 13, এই যে ঢাল দেখেন আমার 13। কেউ একজন বলবে ভাই আমি একটু ঢাল বের করি, আসেন আমি নিব 64 আর 8, তাহলে 64 - 8 4 - 2 4 - 2, তাহলে 64 - 8 ভাগ 4 - 2 4 - 2 মানে হচ্ছে 2, তাহলে 28। এই যে ঢাল দেখো তো, ঢাল কি হয়েছে? এই ঢাল এ তো দুইটা বিন্দু নিয়ে আমরা দুইটা করে বিন্দু নিয়ে হিসাব করছি, যে ঢাল বের হয়েছে এক একটা হিসাবে এক একবার হিসাবে এক এক রকম ঢাল বের হয়েছে। তাহলে আসলে সঠিক ঢাল কোনটা? কোনোটাই না। তুমি বক্ররেখার ঢাল বের করোনি তো, তুমি এখানে বক্ররেখার ঢাল বের করোনি তো, সরল রেখার ঢাল বের করছো। তুমি যখন 2 8 এবং 327 নিলা, তখন তুমি আসলে এই দুই বিন্দুগামী সরল রেখার ঢালটা বের করছো। আমি তোমাকে চিত্রে দেখাই। 2 8 কোথায়? এই যে 2 8 আর 327 এখানে না? তাহলে তুমি এই দুই বিন্দু নিয়ে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর করে তো তুমি আসলে এই যে সরল রেখাটা, এটা তো এই বক্ররেখা না, এটা তো সরল রেখা। এই সরল রেখাটা, এই যে বক্ররেখাটা, এর দেখো ছেদক দুইটা বিন্দু দিয়ে ছেদ করে চলে গেছে। তুমি এই ছেদক সরল রেখাটার ঢাল বের করছো, বুঝতে পারছো? যখন 27 1 আর 3 1 নিছো, তখন এই যে এইটা আর এইটা দেখো তো, এই দুইটা সরল রেখা কি সমান মনে হয় তোমার কাছে? দেখো তো এই দুইটা সরল রেখা একই রেখা মনে হয়? তো তুমি পরের বার এই রেখার ঢাল বের করছো, আগে এই রেখার ঢাল বের করছো, তুমি আসলে বক্ররেখার ঢাল বের করোনি। তুমি এখান থেকে দুইটা করে বিন্দু নিছো, নিয়ে তুমি আসলে ওই দুই বিন্দুগামী সরল রেখার ঢাল বের করছো। বুঝতে পেরেছো?
বুঝতে পেরেছো? আমাদের ভাই বক্ররেখার ঢালটা দরকার। তো বক্ররেখার ঢাল আমরা কি দেখলাম, এক এক পয়েন্টে এক এক রকম। এই কারণে আমরা বলতেছি এই পয়েন্টে ঢাল বের করব। এটা কিভাবে বের করা যায়? দেখো, ঢাল বের করার জন্য কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর লাগবে, সেটা তুমি যেভাবে বের করো না কেন, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর লাগবে। তো কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর করার জন্য আমি এই পয়েন্টে ধরো ঢাল বের করব, তাহলে এই পয়েন্টে ঢাল বের করতে গেলে এই একটা বিন্দু, এর কাছাকাছি এই একটা বিন্দু, পরের বিন্দুটা 28 327, এই যে পরের বিন্দু, এই যে দুইটা বিন্দু। তো আমরা কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর ছাড়া তো আসলে ঢাল বের করতে পারবো না। তো আমরা আসলে ঢাল বের করি, এই দুইটা বিন্দু নিয়ে ঢালটা বের করি। তো এই দুইটা বিন্দু নিয়ে যদি ঢাল বের করি, তাহলে 27 বিয়োগ 8 কোটিদ্বয়ের অন্তর, 3 বিয়োগ 2 ভুজদ্বয়ের অন্তর। বুঝতে পারছো আমার কথা? আমার কাছে ঢাল বের করার কি উপায় আছে? ঢাল বের করার উপায় আছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এটা আছে। তা আমি তাহলে কি করলাম, আমাদের এই বিন্দুতে ঢাল বের করতে হবে, তাহলে এই বিন্দুর কাছাকাছি একটা বিন্দু নিলাম, তাহলে এই বিন্দু আর এই বিন্দুটা নিলাম, এই দুই বিন্দু নিয়ে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর করি। কেউ বলতে পারো ভাই এই বিন্দু আর এই বিন্দু নিয়েও তো করা যায়, করো, যাই হোক কিছু তো একটা করতে হবে। তা আমরা এই কাজটা করলাম। তাহলে 27 বিয়োগ 8 3 বিয়োগ 2, তাহলে ঢাল হচ্ছে 19। এখন তারপরে মনে মনে চিন্তা করবা যে আচ্ছা তুমি যে কাজটা করলা, তুমি যে ঢালটা হিসাব করলা, সেটা তো আসলে এই পয়েন্টের ঢালটা হলো না। এই পয়েন্টের ঢালটা হইতো যদি তুমি এই পয়েন্টে যে স্পর্শক দেখো, ওই পয়েন্টে এক্স অক্ষের সাথে কোণ লাগবে, ওই পয়েন্টে এক্স অক্ষের সাথে কোণ, ভালো করে বুঝবা আমার কথাটা। ওই পয়েন্টে একটা স্পর্শক আঁকবা, স্পর্শক আঁকলে সেই স্পর্শকটা এই এক্স অক্ষকে ছেদ করছে, এই যে কোণটা, এই কোণটা যদি তুমি বের করতে পারো, তার ট্যান থিটাটা হবে ঢাল। কিন্তু এই কোণ বের করার কি কোনো উপায় আছে? বলো তো, এই কোণটা ডিরেক্ট বের করার কি কোনো উপায় আছে? নাই। এই কোণ বের করার ডিরেক্ট কোনো উপায় নাই। তাহলে ঢাল বের করার উপায় ওই কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কারণ কোণ বের করে আমরা যে ট্যান থিটা দিয়ে ঢাল বের করব, সেটা সম্ভব হচ্ছে না। যদি সম্ভব হয় তুমি করো, তুমি করো, এখানে 1 মিনিট ভাবো, ভেবে দেখো তো এই কোণটা কোনোভাবে বের করতে পারো কিনা। তাহলে আমি আবার বলতেছি, শোনো ভালো করে কান খুলে শোনো। এই পয়েন্টে ঢাল বের করতে হবে, তাহলে এই পয়েন্টে একটা স্পর্শক অঙ্কন করলাম, এই পয়েন্টে যে স্পর্শক অঙ্কন করলাম, সেই স্পর্শকটা, এই পয়েন্টে যে স্পর্শকটা অঙ্কন করলাম, সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করছে, সেই কোণের ট্যানজেন্টটা বের করতে পারলে ঢাল বের করা যাইতো। কিন্তু এই কোণটা তো বের করা খুব মুশকিল, কোণটা তো বের করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে কি মুশকিলে পড়ে গেলাম। তাহলে আমরা কি করছি, আমরা আসলে এই দুই বিন্দুগামী, যেটা ওখানে ভুল করে ফেলছি, ঢালটা বের করছি, আমরা আসলে এই দুই বিন্দুগামী সরল রেখার ঢাল বের করে ফেলছি। আমাদের দরকার হচ্ছে গোলাপি এই যে স্পর্শকটা, এই স্পর্শকের ঢালটা দরকার, ভালো করে বুঝবা। 28 পয়েন্টে অঙ্কিত স্পর্শক, ওর ঢালটা যদি আমি বের করতে পারি, তাহলেই কিন্তু আমি এই পয়েন্টের ঢালটা বের করতে পারবো, তাই না? এই পয়েন্টে অঙ্কিত স্পর্শক, এই স্পর্শক গোলাপি কালি দিয়ে যেটা আঁকা আছে, এর ঢালটা মানেই তো ওই পয়েন্টের ঢাল, 28 পয়েন্টের ঢাল। কিন্তু তা না করে আমরা কি করছি, এই সবুজ এই ছেদক যেটা 2 8 এবং 3 27, এই দুই বিন্দু দিয়ে গেছে, আমরা সেই বিন্দুটার ঢাল বের, সেই দুই বিন্দুগামী সরল রেখার ঢালটা বের করে ফেলছি, যেটা আসলে প্রকৃত মান না। তাহলে একটা কাজ করি, আমরা ঢাল বের করতে গেলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর লাগবেই। আমরা একটা কাজ করি, দেখো এটা তো 28 আর এটা 327, অত দূরের একটা বিন্দু না নিয়ে 28 এর কাছাকাছি একটা বিন্দু। তো 28 এর কাছাকাছি একটা বিন্দু, ধরো এই বিন্দুটা, এই বিন্দুটা কত ধরলাম, এটা 2.1, ঠিক আছে, ধরো এটা 2.1 ধরলাম। তাহলে এটা যদি 2.1 হয়, তাহলে এক্স কিউব, বলো তো এক্স স্থানাঙ্ক কত হবে? 2.1 এর কিউব, 2.1 এর কিউব, তাহলে 9.261। এই দুই বিন্দু নিয়ে ঢাল বের করি তো, এটা 28 আর এটা 2.1, ঠিক আছে। অনেকে বলতো ভাই এটা 2 আর এটা 3 হলে 2.1 তো এখানেই হবে। হ্যাঁ ঠিক আছে, এখানেই হবে। তো আমরা কি করছি, এই জায়গাটাকে জুম করছি, আরো বড় করে জুম করছি, জুম করার পরে বিন্দুটাকে একটু দূরে নিয়ে গেছি আর কি, না হলে খুব ঘিজিমিজি হয়ে যাবে। তাহলে এবার আসো, এই দুই বিন্দুগামী রেখার ঢাল বের করব। তাহলে এবার ঢালটা হবে, দেখো 9.261 মাইনাস 8 কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর 2.1 মাইনাস 2। তাহলে 9.261 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.1 মাইনাস 2। তাহলে 9.261 মাইনাস 8 ডিভাইডেড 12.1, ঠিক আছে। তাহলে তো প্রকৃত হলো না, দেখি আরো একটু কাছাকাছি নিয়ে আসি, আরেকটু কাছাকাছি। আরেকটু কাছাকাছি যদি আনি, ধরো এই পয়েন্টটা কত ধরলাম 2.01, তাহলে 2.01 হলে দেখি
2.01 তার কিউব করলে কত হয় 8.120601। এইবার যদি আমরা ঢালটা বের করি তাহলে এবার যে ঢালটা হবে সেটা হবে এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল। তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল হবে 8.120601 মাইনাস 8, 2.01 মাইনাস 2, দেখবা আসবে 12.0161 বা 12.01। তাহলে ঢাল দেখো 12.61, 12.06 সামথিং আসছে। আচ্ছা, আমাদের কি দরকার? আমাদের দরকার গোলাপি রেখাটা। তো দেখো সবুজটা, আকাশিটা, নীলটা আঁকতেছি, আস্তে আস্তে দেখো তো সবুজটা আস্তে আস্তে, সবুজটা আকাশি, আকাশিটা নীল, আস্তে আস্তে কিন্তু গোলাপিটার সাথে মিশে যাওয়া ধরছে। আমি যদি আরো কাছাকাছি একটা বিন্দু নিই, ধরো আরো কাছাকাছি ধরো এইখানে নিলাম একটা বিন্দু, এইখানে যে বিন্দুটা নিলাম সেটা হচ্ছে 2.001। তাহলে 2.001 নিলে 2.001 তার কিউব, তাহলে এটা হবে 8.012006। এইবার যদি ঢালটা বের করি, এইবার ঢালটা হবে 28 এবং এই বিন্দুগামী, এই দুই বিন্দুগামী রেখার ঢাল হবে, এই দুই বিন্দুগামী রেখার ঢালটা হবে, এই দুই বিন্দুগামী রেখার ঢালটা হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে ছাই কালার যেটা, ধূসর কালার যেটা, সেটা কিন্তু আর একটু হলে গোলাপিটার সাথে মিশে গেছিল, আর একটু হলে 8.012006 মাইনাস 8, 2.001 মাইনাস 2, 12.006। বুঝতে পারছো? তাহলে আমরা যত কাছাকাছি দুইটা বিন্দু নিব তত কিন্তু ঢালের মানটা অ্যাকুরেট হবে। ভালো করে বুঝবা কথাটা, যত কাছাকাছি দুইটা বিন্দু নিব তত ঢালের মানটা অ্যাকুরেট পাওয়া যাচ্ছে। এই যে বক্ররেখা, আমি আগে 28, 327 এই দুই বিন্দুগামী রেখার ঢালটা বের করে ফেলছি, এই দুই বিন্দুগামী সরল রেখার ঢালটা বের করে ফেলছি, যেটা অ্যাকুরেট না, এটা ঠিক না। আমাদের আসলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল লাগবে। এখন অঙ্কিত স্পর্শকের ঢাল বের করা যায় না, কেন যায় না বলতো? অঙ্কিত স্পর্শকের ঢাল, যে ভাই এই পয়েন্টে স্পর্শক আর ছেদকের মধ্যে আমাকে পার্থক্য বলতো। এইটা স্পর্শক আর এইটা হচ্ছে ছেদক, ছেদক আর স্পর্শকের মধ্যে পার্থক্য বলো। ছেদক হচ্ছে দুই পয়েন্ট দিয়ে ছেদ করে যাচ্ছে, এই যে ধরো এটা একটা বক্ররেখা, এটা তার ছেদক, এই যে দুইটা পয়েন্ট ছেদক। আর স্পর্শকের স্পর্শ বিন্দু একটা, এই যে বক্ররেখা স্পর্শ করে গেছে, এই রেখাটা এই যে স্পর্শ করে গেছে, স্পর্শ, তাহলে স্পর্শ বিন্দু হয় একটা আর ছেদ বিন্দু হয় দুইটা। বুঝতে পারছো? ছেদ করে দেওয়া আর স্পর্শ করে যাওয়া। তাহলে স্পর্শ করে গেছে কয়টা বিন্দু দিয়ে? একটা বিন্দু দিয়ে, 28। তুমি একটা বিন্দু দিয়ে ঢাল বের করতে পারবা না, কেন? কারণ ঢালের সংজ্ঞায় আছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তুমি বলো ভাই কেন আমি একটা বিন্দু দিয়ে বের করতে পারবো কিনা? একটা বিন্দু আমি দুইবার নিব, 28 আমি দুইবার নিব। আচ্ছা তাহলে 28 নিয়ে দুইবার নিয়ে ঢাল বের করবা, যে ভাই আমি 28 এটা দুইবার নিব। ধরেন একটা বিন্দু 28 আর একটা বিন্দু 28 আমি দুইবার নিব, নিয়ে কোটিদ্বয়ের অন্তর 8 বিয়োগ 8 ভুজদ্বয়ের অন্তর 2 বিয়োগ 2 ঢাল বের করব। করো পারলে বের করো। এই যে এটা 0/0। যদি আসলে একটা বিন্দু দুইবার নিয়ে যদি আমরা ঢালটা বের করতে পারতাম তাহলে তো হয়ে গেছিল, তাহলে তো এই এক্সাক্ট ঢাল হয়ে গেছিল। কিন্তু দুঃখের বিষয় হাজির হয়েছে কে? 0/0। তাহলে 0/0 অনির্ণ, মানে এ একটা মুখোশ, এ আসলে কত হইতে চায়। ঠিক আছে, আমার কথা বুঝতে পারতেছো? এই যে 0/0 এ আসলে কত হইতে চাই, সেটাই আসলে এই পয়েন্টের ঢাল। কিন্তু তুমি একটা বিন্দু দিয়ে তুমি ঢাল বের করতে পারছো না, তোমার বিন্দু আরেকটা লাগবে। তো তুমি আরেকটা বিন্দু নেওয়ার জন্য তুমি কি করছিলা? 28 আর 327 অনেক দূরে চলে গেছো তুমি। 27 - 8 3 - 2 অনেক দূরে চলে গেছো দিয়ে, এটা তো ঠিক মান আসে নাই, অনেক দূরে চলে গেছো। দেখো কোনোদিন কেউ বলবে এই রেখাটা আর এই রেখাটা একই? কেউ বলবে না। কিন্তু এইবার আসো চালাকি, নিজেরে কয়েক গুণ বেশি চালাক বানাই ফেলো। স্পর্শক যেহেতু একটা বিন্দু দিয়ে স্পর্শ করে যাচ্ছে আর ছেদক দুইটা বিন্দু, তো তুমি কি করবা? ছেদক ছাড়া ঢাল বের করা যাবে না।
ভালো করে বুঝো আমার কথাটা। ছেদক ছাড়া ঢাল বের করা যাবে না। কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের দ্বয় লাগবে, দুটো লাগবে। তো ছেদকে আছে দুটো, স্পর্শকে আছে একটা। তো স্পর্শক ওই একটা বিন্দু দুইবার নিয়ে ঢাল বের করা যাচ্ছে না, আমাদের ছেদকই লাগবে, দুটো বিন্দুই লাগবে। তো দুটো বিন্দু অনেক দূরে দূরে যদি নিই তাহলে তো ভাই হলো না। আমার এই পয়েন্টে ঢাল লাগবে, তাহলে ওই পয়েন্টে একটা কাজ করি, 2,8 তো একটা বিন্দু আছে, আমরা 2,8 এর অনেক 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 কাছে একটা বিন্দু দিই, অনেক কাছে একটা বিন্দু, অনেক 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 কাছে একটা বিন্দু। তাহলে অনেক 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 কাছে একটা বিন্দু কত, 2.0001 ধরো, এই যে এটা অনেক কাছে, অনেক কাছে একটা বিন্দু। তুমি যদি আরো কাছে নিতে পারো তাহলে তো আরো ভালো। তাহলে 2 পয়েন্ট আমি নিলাম 3টা 0 1, তার কত কিউব, তাহলে 8.001200, এই যে এটা হয়, ঠিক আছে, 0006 হয়। এইবার যদি আমরা এই দুই বিন্দু নিয়ে একটু তাকাও, এই দুই বিন্দু নিয়ে যদি আমরা ঢালটা বের করি, ভালো করে বোঝো, এই দুই বিন্দু নিয়ে যদি আমরা ঢালটা বের করি, দেখো এই সবুজ এটা গোলাপির সাথে প্রায় প্রায় মিশে গেছে, প্রায় মিশে গেছে। তাহলে সবুজ রেখাটাও এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে, গোলাপি রেখাটাও এক্স অক্ষের সাথে সেই কোণ তৈরি করে, তাহলে তার ট্যান থিটা একই, তার মানে তার ঢাল একই। তাহলে তুমি গোলাপি রেখা মানে স্পর্শকের ঢালটা বের করতে পারতেছো না, কিন্তু ছেদকের ঢালটা তুমি বের করতে পারো। তাহলে আমি এখানে বলতে পারি যে 2,8 এর খুবই কাছাকাছি আর একটা বিন্দু নিয়ে একটা ছেদকের ঢাল যদি বের করি, তাহলে সেটা আসলে প্রায় স্পর্শকের ঢালের সমান হয়। বলো কথা সত্যি কিনা? এইবার আমি এক্সাক্ট ঢালটা কত হইতে চাচ্ছে সেটা আমি পাবো, এক্সাক্ট ঢালটা কত হইতে চাচ্ছে সেটা আমি পাবো। তাহলে এবার ঢাল আসো 2,8 আর 8 এই বিন্দু নিয়ে, তাহলে 8.00120006 মাইনাস 8 কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই 2.0001 মাইনাস 2, তাহলে 12.0006, 12.0006। তুমি যদি বিন্দু আরো কাছে নিতা, ধরো আরো কাছে নিতা, আরো কাছে নিলে কত হয়, 2.000001, তাহলে তখন হবে 8.0001200006। তখন যে ঢালটা হবে সেই ঢালটা হবে 8.0001200006 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.0001, একটা 01 মাইনাস 2, তখন হবে 12.0006। এটা তাহলে তুমি বলো, আমি যতই কাছে যাচ্ছি ঢালের মানটা 12.0000 কিছু একটা পাওয়া যাচ্ছে না। আমি এই বিন্দুটাকে নিয়ে যতই 2,8 এর কাছে যাচ্ছি, তাহলে আমি এক্সাক্ট ওই পয়েন্টের ঢালটা পাবো যদি 2,8 এর যত কাছে একটা বিন্দু নিব, যত কাছে নিব তত ঢালের এক্সাক্ট মানটা আমি পাবো, তাই না? এখন অনেকে বলতে ভাই কাছে নিতে 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 আপনি কাছে নিতে 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 2,8 নেন না, 2,8 এবং কাছে আনতে আনতে 2,8 নেন, মানে 2,8 বিন্দুটারই দুইবার নেন না, 2,8টারই দুইবার নেন। তো 2,8 আমি এক বিন্দুটাই দুইবার নিলাম, এক বিন্দুটা যদি দুইবার নিয়ে হিসাব করি তাহলে 2 মানে 8 মাইনাস 8 কোটি দ্বয়ের অন্তর 2 মাইনাস 2, তখন কি আসে 0/0। তখন তো আসলে ঢাল বের করা যায় না। তাহলে এক বিন্দুটা দুইবার নেওয়া যাবে না, 2,8 এর অনেক কাছে একটা বিন্দু নিব। এবং তুমি এবার মজার ব্যাপারটা এখানে খেয়াল করো, দেখো 12.61 2.1 নিলে, 2.01 নিলে 12.06, 2.001 নিলে 12.006। তারপর আমরা আর একটা বিন্দু নিয়েছিলাম, ঠিক আছে, তারপর আমরা নিয়েছিলাম 2.0001, 8.01, 8.00120006 এরকম পাইছিলাম। তাহলে তারপরে আসলো 12.0006, তারপরে আসলো 12.00006। তাহলে দেখো তো আস্তে আস্তে মানটা কতর দিকে যাচ্ছে, কতর দিকে যাচ্ছে, 12-র দিকে যাচ্ছে। তাহলে ঢালটা কত হইতে যাচ্ছে, 12 হইতে যাচ্ছে। এক্সাক্ট 12 তো আমরা বের করতে পারতেছি না, এক্সাক্ট 12 আমরা পাচ্ছি না। কিন্তু এক্সাক্ট 12 কেন পাচ্ছি না, কারণ 8 মাইনাস 8 2 মাইনাস 2 0/0 চলে আসতেছে। কিন্তু আমরা যত কাছে নিয়ে যাচ্ছি তত 12-র দিকে যাচ্ছে, যত কাছে নিয়ে যাচ্ছি তত 12-র দিকে যাচ্ছে। তাহলে এখানে আসলে 0/0 মুখোশ টেনে খুলে ফেলো। এই 0/0 মুখোশের আড়ালে কে লুকায় আছে, এই 0/0 মুখোশের আড়ালে কে লুকায় আছে, 0/0 এর মুখোশের আড়ালে লুকায় আছে 12। তাহলে এখানে ঢালটা আসলে কত হইতে চাচ্ছে, 12 হইতে চাচ্ছে। বুঝতে পারলাম আমার কথা? তাহলে বক্ররেখার ঢাল বের করার জন্য কি করতে হবে বলো তো?
বক্ররেখার ঢাল বের করার জন্য যে বিন্দুতে ঢাল বের করতে হবে ওই বিন্দুর কাছাকাছি আরেকটা বিন্দু নিবা, তাহলে খাইনি খতম। তাহলে এখানে ঢালটা আসলে 12 হবে, ঢাল 12 হবে। এখন তুমি বলতে পারো ভাই এক্সাক্ট 12 আপনি তো বের করে দিতে পারলেন না, আপনি তো 12র কাছাকাছি যাচ্ছে এটা বুঝাই বললেন, তাহলে 28 পয়েন্টে এক্সাক্ট ঢালের মান 12ই হবে, 12 হইতে চাচ্ছে, এভাবে বের করলেন। আপনি তো এক্স্যাক্টলি 12 বের করে দিতে পারলেন না। পারবো তো, আমরা পারবো, কারণ এই 0/0 এর মান বের করার, লিমিটিং ভ্যালু বের করার এই প্রসেসটা আমরা জানি। তাহলে এই প্রসেস ম্যাথ তো শিখছি আমরা, এটা অ্যাপ্লাই করলেই আমরা 12 বের করতে পারবো। বুঝতে পারছো? তো সেটা আমি তোমার দেখাবো। মানে আমাদের হয়ে গেছে, এটাই অন্তরীকরণ। অন্তরীকরণ বোঝা হয়ে গেছে, এইবার খালি যা আমরা শিখলাম সেই জিনিসগুলা জোড়া লাগানোর পালা। ঠিক আছে, তো আমরা জোড়া লাগাবো। তা তোমাকে আমি আর একটা একটু প্র্যাকটিস করাই। ধরো y ইকুয়াল টু ধরো x টু দি পাওয়ার 5, এটা একটা বক্ররেখা। তো আমি বললাম যে এটার ধরো একটা বিন্দু হয়, মানে x ইকুয়াল টু 3 বিন্দুতে ঢাল কত এটা বের করবা। ঠিক আছে ভাই, x ইকুয়াল টু 5 সরি y ইকুয়াল টু x টু দি পাওয়ার 5 এটা কেমন হয়, মানে রেখাটা সমীকরণটা আঁকলে কেমন হয়, গ্রাফ দরকারই নেই। তোমার বলছে x ইকুয়াল টু 3 বিন্দুতে ঢাল বের করতে, তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে y ইকুয়াল টু যদি x টু দি পাওয়ার 5 হয়, তাহলে x এর মান 3 হলে, x এর মান যদি 3 হয়, x এর মান y এর মান, x এর মান যদি 3 হয়, y এর মান হবে 3 টু দি পাওয়ার 5, 243। ওকে, x এর মান নিবা 3.0001, ওকে 3.0001 তার টু দি পাওয়ার 5 হবে 243.05 এরকম। তাহলে ঢালটা কত হইতে চাই আমরা এখান থেকে গেস করে বের করতে পারবো যে ঢালটা আসলে অনেক কাছাকাছি একটা বিন্দু নিছি। দেখো কোটিদ্বয়ের অন্তর 243.05 বিয়োগ 243, কোটিদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর 3.0001 মাইনাস 3, তাহলে কোটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর, তাহলে এইটা মাইনাস 243, তাকে ভাগ দিব 0.0001 দিয়ে, তাহলে 405.027 এরকম কিছু একটা আসে। তার মানে এক্স্যাক্টলি এর মানটা ধরো আরো যদি কাছাকাছি নিতাম, ধরো এখানে আরো একটা 0 নিতাম, তাহলে এটা আসতো 405.0027 এরকম আসতো। আরো যদি এখানে একটা 0 বাড়াইতাম তাহলে আসতো 405.00027। তার মানে এই মানটা আসলে কত হইতে চাচ্ছে, 405 হইতে চাচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? এবার তোমার একটা ম্যাজিক দেখায় শেষ করে দিই। এই ঢাল বের করার, বক্ররেখার ঢাল বের করার একটা সুন্দর প্রসেস, কি জানো? সুন্দর প্রসেসের নামটা হচ্ছে, আমি তোমার কিছু বলবো না, কি করতেছি কিছু বলবো না, জাস্ট ম্যাজিক দেখো। ডিডিএক্স, ভাই এটা কি বোঝার দরকার নেই কি, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 5, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 5। তুমি নিয়ম মাথায় রাখবা, নিয়মটা হচ্ছে ঘাড়ে যা থাকবে তার সামনে চলে আসবে, সামনে ঘাড়ে যা থাকবে সামনে চলে আসবে, তারপরে ঘাড় থেকে 1 কমে যাবে 4, ঘাড়ে যা থাকবে সামনে আসবে, ঘাড় থেকে 1 কমে যাবে, কমে কি হলো 4। ভাই কি করলেন এটা, কিছু বুঝতে হবে না তোমার, তুমি খালি ম্যাজিক দেখো, আমি মানে ঢালটা আরো কত সহজে বের করতে পারি। এইবার তুমি বলো কোথায় ঢাল চাইছিলে, x3 তে বসাই দাও, এবার ওখানে বসাও, x3 বসাও, তাহলে x3 বসাও, x3 বসাইলে দেখো কত আসে 5, 3 টু দি পাওয়ার 4, দেখি তো 3 টু দি পাওয়ার 4 গুণ 5, 405। বাহ বাহ বাহ, মান বের হয়ে গেল তো, ঢালটা বের হয়ে গেল তো। দেখি আগে আগে যে ঢালটা বের করছিলাম ওই যে 12, ওইটা দেখি কি হয়, ওইটা দেখি এভাবে কোনো কিছু করা যায় কিনা। ম্যাজিক ডিডিএক্স, কাউকে শেখাবো না, x টু দি পাওয়ার 3, তাহলে বলো তো কি হবে, কি নিয়ম? নিয়ম হচ্ছে ঘাড়ে যা আছে 3, সামনে 3 চলে আসবে, 3 চলে আসবে, আর তারপরে কি হবে 1 কমে যাবে। ওকে, এবার কোন পয়েন্টে তোমার ঢাল চাইছিল, x ইকুয়াল টু 2 তে, x ইকুয়াল টু 2 এখানে বসাই দাও, 2 বসাই দিলে ঢাল পেয়ে যাবা 3 2 স্কয়ার, 2 দুগুণে 4, 3 4 12। আরে এ তো ম্যাজিক, তো গ্রাফ আঁকা লাগে না, এত বিন্দু নির্ধারণ করা লাগে না, এত গেস করা লাগে না, কোন বিন্দু হইতে চাই, কোনো 0/0 ঝামেলা নাই, আরে ঢাল তো বের হয়ে যাচ্ছে। এভাবে তো যে কোনো ঢাল বের করা যায়। ইয়েস, যে কোনো ঢাল বের করা যায়, এটার নামে অন্তরীকরণ, এটার নামে অন্তরীকরণ, এবং এটাই আমরা শিখবো
অলরেডি আমরা এর একেবারে দরজায় গিয়ে ঠক 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 করতেছি। ঠিক আছে? তো এই পর্যন্ত খুব সুন্দরভাবে ক্লাসটা দেখো, ক্লাসটা করো। দেন আমরা নেক্সট ক্লাসে অন্তরীকরণ শুরু করে দেব। টাটা।